ওয়ালাইকুম আসসালাম। শুভ সন্ধ্যা সবাইকে। আশা করছি সবাই খুব শুভ ভালো আছো। সন্ধ্যা। আমরা গতকালকে আলোচনা করেছিলাম আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক উপরে। তো আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক নিয়ে আমি বলেছিলাম যে দুটা ক্লাস নেব। আজকে হচ্ছে সেকেন্ড পার্ট। আজকেরটা বেশি গুরুত্বপূর্ণ। আজকেরটা বেশি গুরুত্বপূর্ণ। তো আমি গতকালকে বলেছিলাম যে তোমাদেরকে যেটা আমি পড়াচ্ছি সেটার উপর শুরুতে একটা পরীক্ষা নিব। তো তোমরা আহ, মুখে উত্তর বলার দরকার নাই। কমেন্ট আকারে হচ্ছে যে উত্তরটা তোমরা দিবে। কমেন্ট আকারে উত্তরটা দিবে। তাইলে আমি শুরুতে পরীক্ষাটা নিয়ে নেই, সবাই কিন্তু কমেন্ট করবে। এই আমাদের যারা স্টুডেন্ট আছো তোমরাও ফেসবুক লাইভ যেখানে হচ্ছে ওইখানে কমেন্ট করবে, তাহলে আমার জন্য উত্তরগুলো পড়া সহজ এবং সুবিধা হবে। দ্রুত পরীক্ষাটা দিয়ে ফেলি। আগের ক্লাসের প্রশ্ন, এইখানে 10টা প্রশ্ন দিয়েছি। দেখো, তোমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখো। আমি এক এক নাম্বার প্রশ্নটা আগে পড়ি। প্রথম প্রশ্নটি হচ্ছে, কনভেনশনের সম্পূরক চুক্তি কি নামে পরিচিত? বলো, এক নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? এক নাম্বার প্রশ্ন হচ্ছে, কনভেনশনের সম্পূরক চুক্তি কি নামে পরিচিত? আমার যারা এই যে ভোট জমে যারা আছো তারা চ্যাট লাইনে উত্তর জানাতে পারো লিখে। কনভেনশনের সম্পূরক চুক্তি কি নামে পরিচিত? আচ্ছা, এই শাহরিয়ার, মিলন ওরা সঠিক উত্তর করেছে। শাওন, স- ঠিক আছে। ওকে, ওকে, তোমরা সঠিক উত্তর করছো, গুড। কনভেনশনের সম্পূরক চুক্তি যেটি নামে পরিচিত সেটি হচ্ছে প্রোটোকল। এটা আমরা গতকালকে ক্লাসে পড়িয়েছি যে প্রোটোকল কোনো ইন্ডিপেন্ডেন্ট এগ্রিমেন্ট না। আচ্ছা, পরের প্রশ্নটা খুব সহজ প্রশ্ন। পররাষ্ট্রনীতি বাস্তবায়নের কৌশলকে কি বলে? বলো, পররাষ্ট্রনীতি বাস্তবায়নের কৌশলকে কি বলা হয়? নেক্সট কোশ্চেন, পররাষ্ট্রনীতি বাস্তবায়নের কৌশলকে কি বলা হয়? পররাষ্ট্রনীতি বাস্তবায়নের কৌশলকে কি বলা হয়? এই প্রশ্নের উত্তরটা হচ্ছে, পররাষ্ট্রনীতি বাস্তবায়নের কৌশলকে পররাষ্ট্রনীতি বলা হবে। গুড, গুড, এই তো অনেকেই সঠিক উত্তর করছে। এটা হচ্ছে ডিপ্লোমেসি, কূটনীতি। পররাষ্ট্রনীতি বাস্তবায়নের কৌশলকে বলা হয় কূট, ডিপ্লোমেসি। হ্যাঁ, ডিপ্লোমেসি বলা হয়। গুড। আচ্ছা, ওকে, এবার আমরা 3 নাম্বার প্রশ্নে যাব। 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন হচ্ছে ঋণ ফাঁদ। ঋণ ফাঁদ কূটনীতি কোন দেশের সাথে জড়িত? কোন দেশের চায়না। কূটনীতি ঋণ ফাঁদ? চায়নার কূটনীতি। চায়নার কূটনীতি হচ্ছে ঋণ ফাঁদ কূটনীতি। এর পরের প্রশ্ন, এটা 38তম বিসিএস এর প্রশ্ন, সেটি হচ্ছে, না, ঋণ ফাঁদ কূটনীতি এই যে জান্নাতুল ফেরদৌস জামি আবেগে সব লিখে ফেলতেছে। আচ্ছা, দুটি শক্তিশালী রাষ্ট্রের মাঝে অবস্থিত দুর্বল রাষ্ট্র কি নামে পরিচিত? বাফার স্টেট। দুটি শক্তিশালী রাষ্ট্রের মাঝে অবস্থিত দুর্বল রাষ্ট্র কি নামে পরিচিত? এটি 38তম পিরিয়ড প্রশ্ন ছিল। এটি হলো বাফার রাষ্ট্র। বাফার রাষ্ট্র মানে হচ্ছে সংঘর্ষ নিবারক রাষ্ট্র। বাফার স্টেট মানে হচ্ছে সংঘর্ষ নিবারক রাষ্ট্র। সংঘর্ষ নিবারক রাষ্ট্র। ওকে, এবার বলো, সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে পররাষ্ট্রনীতি উল্লেখ করা আছে? এটার উত্তর কি? সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে পররাষ্ট্রনীতির কথা উল্লেখ করা আছে? বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে পররাষ্ট্রনীতির কথা বলা আছে? বলো, এই প্রশ্নের উত্তর কি? 25 নম্বর আর্টিকেল, তাই না? এটা আমরা গতকালকে বেশ ডিটেল পড়েছি। এই আর্টিকেলটা আমরা গতকালকে বেশ ডিটেল পড়েছি। এবার বলো, বিশ্বের প্রথম কল্যাণ রাষ্ট্র কোনটি? বিশ্বের প্রথম কল্যাণ রাষ্ট্র কোনটি? এই প্রশ্নের উত্তর কে পারবে? বিশ্বের প্রথম কল্যাণ রাষ্ট্র কোনটি? মদিনা। বিশ্বের প্রথম কল্যাণ রাষ্ট্র কোনটি? বিশ্বের প্রথম কল্যাণ রাষ্ট্র হচ্ছে, আচ্ছা, এটা হচ্ছে জার্মানি বলবো, হ্যাঁ, জার্মানি। বিশ্বের প্রথম কল্যাণ রাষ্ট্রটা হচ্ছে জার্মানি। আচ্ছা, এইটা অনেকে সুইডেন বলে। আচ্ছা। সুইডেন বলে, কিন্তু সুইডেনটা হবে না, এটা জার্মানি হবে, হ্যাঁ।
স্যার, জার্মানির তো পুরনো নাম ছিল প্রুশিয়া। 1971 সালে, সরি 1871 সালে প্রুশিয়া এক হয়ে জার্মানি হয়েছিল, সেই জার্মানি কল্যাণ রাষ্ট্র। শোনো, মদিনা অবশ্যই কল্যাণ রাষ্ট্র, কিন্তু আমরা রাষ্ট্র বলতে এখন যে কনসেপ্টটা বুঝি সেই কনসেপ্টে মদিনা ছিল না, হ্যাঁ। ফলে আমরা এই মডার্ন, এখানে স্টেট বলতে মডার্ন স্টেটের কথা বোঝানো হচ্ছে। ওকে। আচ্ছা স্যার। আচ্ছা, তবে তবে ওই মদিনা স্টেটটা, যেটাকে কল্যাণ রাষ্ট্র বলা হয় মদিনা স্টেট, কিন্তু সেটা কোন সময়ের মদিনা জানো? মানে তুমি যদি কল্যাণ স্টেটের ধারাবাহিকতা দেখো, তাহলে কল্যাণ স্টেটের মধ্যে মদিনা আছে, কিন্তু সেটা কোন সময় জানো? খলিফা দ্বিতীয় ওমরের শাসন যেটা, সেইটাকে কল্যাণ রাষ্ট্র বলা হয়। হ্যাঁ, খলিফা ওমরের শাসন যেটা, মানে দ্বিতীয় খলিফা হজরত ওমর এর শাসন আমল যেটা, সেইটাকে কল্যাণ রাষ্ট্র বলা হয়। এর পিছনে একটা কারণ আছে, যে কল্যাণ রাষ্ট্রে যে নাগরিকদের যে রাইটস, হিউম্যান রাইটস, নাগরিকদের খোঁজ খবর নেওয়া, সেই রাইটস গুলোর দিকে গুরুত্ব দেওয়া, এসবের উপর বিবেচনা করে দ্বিতীয় খলিফা ওমরের সময়টাকে মদিনা, ওইটাকে কল্যাণ রাষ্ট্রের মধ্যে রাখা হয়। বাট আমরা এখানে কল্যাণ রাষ্ট্র, এটা আসলে একটা বিসিএস এর প্রশ্ন, এখানে জি এগুলো স্যার। অপশন ছিল, সেজন্য আমরা এটা বলছি, ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশের একমাত্র দ্বিপাক্ষিক পিটিএ কোন দেশের সাথে, বলো? এটাও এর আগের প্রশ্ন। বাংলাদেশের একমাত্র দ্বিপাক্ষিক পিটিএ কোন দেশের সাথে? ভুটান। হ্যাঁ, এটা হলো ভুটানের সাথে। বাংলাদেশের একমাত্র দ্বিপাক্ষিক পিটিএ ভুটানের সাথে। পিং পং কি, বলো পিং পং কি? পিং পং হচ্ছে একটা ডিপ্লোমেসি নীতি, আমেরিকা ও চীনের মধ্যে সম্পর্ক স্বাভাবিকরণ পিং পং প্রক্রিয়া, যেটা হচ্ছে টেবিল টেনিস। টেবিল টেনিস, তাই না? জি। টেবিল টেনিস। আচ্ছা, এটা টেবিল টেনিস। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী পদবি কি, বলো? আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী পদবি কি? সেক্রেটারি অফ ফরেন অ্যাফেয়ার্স। সেক্রেটারি অফ স্টেট। হ্যাঁ, সেক্রেটারি অফ স্টেট, এই তো, গুড। সেক্রেটারি অফ স্টেট। জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর নাম। সুব্রামানিয়াম জয়শঙ্কর। আচ্ছা, এই যে 10টা প্রশ্ন দিলাম, আমার মনে হয় যে তোমরা যারা গতকালকে ক্লাস করেছো, যারা শুনেছো, তারা প্রত্যেকেই সবগুলো প্রশ্নেরই উত্তর পেরেছো, তাই না? কি বলো? আসো, এবার এবার আমরা আজকের আলোচনা শুরু শুরু করি। আমরা প্রথম যে আলোচনাটা করব, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে, তো থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা যারা আনসার করেছো সবাইকে ধন্যবাদ। আমরা যেটি প্রথম পড়াশোনা করব, সেই টপিকটা হচ্ছে আরব ইসরায়েল সম্পর্ক। আরব ইসরায়েল সম্পর্ক খুবই ছোট্ট একটা দেশ। এই চিত্রে যদি আমি এই জায়গাটা একটু করে দেই, এই জায়গাটাই হলো ইসরায়েল, এই জায়গায় হচ্ছে ইসরায়েল, এইটা তুরস্ক, এইটা ইরান। এই দুটা দেশ অবশ্য আরব না, তুরস্ক এবং ইরান আরব না। বাকি ইসরায়েলের আশপাশে যে কটা দেশ দেখতেছে, এগুলো সবই কিন্তু আরব দেশ। মানে চারপাশে আরব দেশ, চারপাশে না, একটা পাশ তো সমুদ্র, বাকি সব দিকে আরব দেশ। ছোট্ট একটা দেশ ইসরায়েল, তারপরেও ইসরায়েল এত ক্ষমতাধর, এবং তারা ইন্টারন্যাশনাল সকল আইন কানুন লঙ্ঘন করে ফিলিস্তিনি নিরীহ মানুষের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে একের পর এক। প্রতিদিনই খবর 30 জন, 40 জন, 38 জন মৃত্যু, আজকেও মনে হয় 30 না 38 জনের মৃত্যু। মানে সংখ্যাগুলো আর কোনো, মানে অনেক বড়, 200-400 না মরলে এই সংখ্যাগুলো আমাদের খুব বেশি আর কি, মানে হয় যে কোনো পীড়াও দেয় না। 2 4 10 জন 20 জনের মৃত্যু, ঠিক আছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে আমাদের। তো এই আরব ইসরায়েল সম্পর্ক নিয়ে আজকে আলোচনা করব। এখানে যে কটা জিনিস জানতে হবে, সেটি হচ্ছে ইসরায়েল রাষ্ট্র কেমনে প্রতিষ্ঠিত হলো, আরব ইসরায়েলের মধ্যকার যুদ্ধ সমূহ, ক্যাম্প ডেভিড চুক্তি, ক্যাম্প ডেভিড চুক্তি, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা, এবং অসলো যে চুক্তি হয়েছিল, সেই অসলো চুক্তি। এইটা আরব ইসরায়েল সম্পর্কের মধ্যে আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে।
আচ্ছা, লেকচার নাম্বার কত এটা একজন প্রশ্ন করেছে। আজকে আমরা লেকচার আলোচনা করতেছি 14। এটা হচ্ছে লেকচার নাম্বার 14। এটা লেকচার নাম্বার 14। আচ্ছা আচ্ছা, আসো। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর যদি বলি, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর, ফাউন্ডেশন স্টোন যদি বলি, তাহলে যেটি সেটি হচ্ছে বেলফোর ঘোষণা। আচ্ছা, টপিক নেম দাও তাহলে। টপিক নেম কি? মূল টপিক নাম হচ্ছে এই যে এইটা লিখো, টপিক নেম দাও ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা। এই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা টপিক নেম দিয়ে তার নিচে একটা সাব টপিক দিবে। সাব টপিকে কি লিখবে? বেলফোর ঘোষণা। বেলফোর ঘোষণা। এই বেলফোর ঘোষণা সম্পর্কে তোমরা আহ, দুটা তথ্য লিখো, নোট করো দুটা তথ্য। একটা হচ্ছে তারিখ, কবে এই বেলফোর ঘোষণা দেয়া হয়, 2 নভেম্বর 1917। আর উদ্দেশ্যটা লিখো, উদ্দেশ্য 35তম পিঁড়িতে এই প্রশ্নটি দিয়েছিল যে বেলফোর ঘোষণার উদ্দেশ্য কি। এটার উদ্দেশ্য হচ্ছে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা। এই দুটো তথ্য খাতায় নোট করো। বেলফোর ঘোষণা দুটো তথ্য লিখতে বলেছি, একটা হচ্ছে কবে এই ঘোষণা দেয়া হয়, আর একটা বলেছি যে উদ্দেশ্য কি। এবার একটু মনোযোগ দিয়ে শুনবা। বেলফোর ঘোষণাটা আসলে আসলো কোন প্রেক্ষাপটে? তোমরা যারা আমার উম বিশ্বযুদ্ধের ক্লাস করেছো, সেই বিশ্বযুদ্ধের প্রথম বিশ্বযুদ্ধের ক্লাসে বিশ্বযুদ্ধের যে ঘটনাগুলো, ওই ঘটনার মধ্যে আমি একটা ঘটনা পড়িয়েছিলাম, এই বেলফোর ঘোষণা। ঠিক আছে, সেখানে বলেছিলাম যে ব্রিটেন যখন যুদ্ধ করছিল, তারা যে বিস্ফোরক ব্যবহার করছিল, সেই বিস্ফোরকের নাম হচ্ছে গ্লিসারল। এই গ্লিসারল একসময় একসময় গ্লিসারল শেষ হয়ে যাচ্ছিল, তখন ব্রিটেন বিপদে পড়ে গেল। বিশ্বের বিজ্ঞানীদের কাছে তারা আহ্বান জানালো গ্লিসারলের অল্টারনেটিভ কিছু আবিষ্কার করতে। একজন বিজ্ঞানী এগিয়ে আসলেন, ডক্টর চাইম ওয়েজম্যান, এবং তিনি গ্লিসারলের পরিবর্তে অ্যাসিটন আবিষ্কার করলেন। ব্রিটিশ সমর ব্যবস্থা রক্ষা পেল। এবার সেই ডক্টর চাইম ওয়েজম্যানকে বলা হলো যে তোমাকে পুরস্কৃত করতে চাই, তুমি কি চাও? চাইম ওয়েজম্যান বলল যে আমি একজন ইহুদি, আই এম এ জু, ইফ পসিবল প্লিজ সেট আপ এ সেপারেট স্টেট ফর দ্য জুস পিপল অফ দ্য ওয়ার্ল্ড। যদি সম্ভব হয় পৃথিবীর ইহুদিদের জন্য একটা আলাদা আবাসভূমি, একটা আলাদা রাষ্ট্র গঠন করে দাও। ব্রিটিশ সরকারের মধ্যে সেটি নিয়ে আলাপ আলোচনা হলো, এবং সেই আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিল ইহুদিদের জন্য একটি আবাসভূমি, পৃথক দেশ তারা গঠনে ভূমিকা রাখবে। সে সময় ব্রিটিশ ইহুদি যে কমিউনিটি ছিল, তার প্রধান ছিলেন রথশিল্ড। কে ছিলেন? ওয়াল্টার রথশিল্ড। রথ চাইল্ড, CHILD, চাইল্ড অনেকে উচ্চারণ করে, বাট রথশিল্ড উচ্চারণ করাটাই অধিক শুদ্ধ। এই রথশিল্ডের কাছে তখন ব্রিটিশ পররাষ্ট্র সচিব আর্থার বেলফোর, তিনি একটা চিঠি পাঠিয়েছিলেন। ছোট্ট একটা চিঠি, মাত্র 3টা বাক্য চিঠিটার, মাত্র 3টা বাক্য, মাত্র 67টা শব্দ, ছোট্ট একটা চিঠি, কিন্তু ওয়ার্ল্ড পলিটিক্সে একটা ব্যাপক ঝাঁকুনি এনে দিল। একটা ভূমিকম্প হয়ে গেল ওয়ার্ল্ড পলিটিক্সে, ইন্টারন্যাশনাল রিলেশনে এই চিঠিটা। কারণ এই চিঠিতেই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো, ফাউন্ডেশন স্টোন প্রতিষ্ঠিত হলো ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার। ফলে চিঠিটা অনেক ছোট, কিন্তু এর প্রভাবটা ব্যাপক, বিস্তর। এই চিঠির প্রথম লাইনটা হচ্ছে, ব্রিটিশ সরকার বলছে দ্য গভর্নমেন্ট ভিউ ইন ফেভার উইথ এস্টাবলিশমেন্ট এ ন্যাশনাল হোম ফর দ্য জুস পিপুল অফ দ্য ওয়ার্ল্ড ইন প্যালেস্টাইন। প্যালেস্টাইনে জুস পিপুলদের জন্য একটি ন্যাশনাল হোম, একটি রাষ্ট্র গঠনের পক্ষে ব্রিটিশ সরকারের অভিমত, অর্থাৎ একটা রাষ্ট্র গঠনের পক্ষে কাজ করবে ব্রিটিশ সরকার। এইটা হলো চিঠির একদম ওই মেন কপিটা আর কি চিঠির। ঠিক আছে, এখানে যে স্বাক্ষর টাক্ষর দেয়া, এই 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 যে এটা হচ্ছে যে বেলফোর সাহেব সেই চিঠিটা দিয়েছিল, যে চিঠির মধ্য দিয়ে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ফাউন্ডেশন স্টোন স্থাপিত হলো, ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো। তাইলে আমরা এখন পড়ছি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস, মূল পয়েন্ট।
তার আন্ডারে একটা সাব পয়েন্ট দিলাম বেলফোর ঘোষণা। বেলফোর ঘোষণায় কমপক্ষে দুটা তথ্য আমি নোট করতে বলছি খাতায়। একটা তথ্য হচ্ছে যে এটা কত তারিখে দেয়া হয়, আর একটা তথ্য হচ্ছে এটার উদ্দেশ্য কি। এই যারা আমার জুমে আসো বলো, বুঝতে পারছো ব্যাপারটা এবং লিখতে পারছো তো? জি স্যার। জি স্যার। এরপরে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে অকামটা ঘটলো, সেই অকামটা হলো জাতিসংঘ কর্তৃক ঘটানো হলো। এই অকামটার নাম হচ্ছে, টপিক নেম বাংলায় লিখো, সাধারণ সভার সাধারণ সভার রেজুলেশন। সাধারণ সভার রেজুলেশন। সাধারণ সভা রেজুলেশন। এইটা হচ্ছে যে টপিক নেম বাংলায়, সাধারণ সভা রেজুলেশন। শোনো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইসরায়েলের সংখ্যা বেড়ে গেছে। এবার ইসরায়েল ইসরায়েল মানে ইহুদিদের সংখ্যা বেড়েছে আর কি। ইহুদিরা তখন ব্রিটিশদেরকে দাবি করলো, ব্রিটিশদের কাছে, যে আমাদেরকে একটা রাষ্ট্র দিতে তোমরা চেয়েছো, এখন একটা রাষ্ট্র দাও। ব্রিটেন তখন সেই ইস্যুটা নিয়ে গেল জাতিসংঘের কাছে। এবার জাতিসংঘ 47 সালে একটা সিদ্ধান্ত নিচ্ছে। জাতিসংঘ 47 সালে একটা সিদ্ধান্ত নিচ্ছে, একটা রেজুলেশন পাশ করছে। রেজুলেশনটার নাম কি? রেজুলেশনটার নাম হচ্ছে ইউএন পার্টিশন প্ল্যান। মানে জাতিসংঘের একটা পার্টিশন প্ল্যান। কাকে পার্টিশন প্ল্যান? প্যালেস্টাইনকে পার্টিশন প্ল্যান, মানে ফিলিস্তিনকে ভাগ করবে তার একটা প্ল্যান পাশ হচ্ছে কোথায়? জাতিসংঘে। কিভাবে পাশ হচ্ছে? বলা হচ্ছে যে এই যে ভূখণ্ডটা, এটা হচ্ছে পুরোটাই প্যালেস্টাইন ছিল। অল্প কিছু জায়গায় ইহুদিরা বসবাস করত। এখন এই জায়গাটাকে ভাগ করবে, দুটা ভাগ করবে। দুটা ভাগ করে জিউস স্টেট ইহুদিদেরকে জন্য 55% জায়গা দিবে। ইহুদিদের জন্য 55% জায়গা। আর এখানে আরব রাষ্ট্রের জন্য অর্থাৎ ফিলিস্তিনের জন্য 45% বলা আছে। আসলে এটা প্রকৃতপক্ষে 42%। কারণ 3% হবে হচ্ছে জেরুজালেম। 3% হবে হচ্ছে জেরুজালেম। যে জেরুজালেমটা হবে ইন্টারন্যাশনাল টেরিটরি, তার মানে ওইটা আসলে আরব স্টেটের মধ্যে না। আরব স্টেট পাবে হচ্ছে 42% জায়গা, জিউস স্টেট পাবে হচ্ছে 55% জায়গা। জাতিসংঘে এই সিদ্ধান্তটা হচ্ছে 1947 সালে। 1947 সালে এই সিদ্ধান্তটা হচ্ছে, বুঝছো? যখন এই সিদ্ধান্তটা হয় তখন ফিলিস্তিনিদের নিয়ন্ত্রণে 90% ভূমি, ইহুদিদের নিয়ন্ত্রণে 10% ভূমি নাই। কিন্তু সেই ইহুদিদের জন্য 55% ভূমি দিয়ে একটা সিদ্ধান্ত উপস্থাপন হলো জাতিসংঘের সাধারণ সভায়। যখন সেই সিদ্ধান্তটা উপস্থাপিত হয়, 33টা দেশ 33টা দেশ তখন ওই 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 সিদ্ধান্তের পক্ষে ভোট দিল, যে হ্যাঁ এটা ভালো সিদ্ধান্ত। কটা দেশ? 33টা দেশ পক্ষে ভোট দিল। কিন্তু 10টা দেশ ভোট দানে বিরত থাকলো। 10টা দেশ ভোট দানে বিরত থাকলো। এই যে তোমাদের আর্জেন্টিনা ভোট দানে কিন্তু বিরত ছিল, বুঝছো? আর্জেন্টিনা ভোট দানে বিরত ছিল মানে তারা এটার পক্ষেও না বিপক্ষেও না, মোটামুটি একটু অবস্থান। কিন্তু 13টা দেশ 13টা দেশ তারা ভোট দিল হচ্ছে এই সিদ্ধান্তের বিপক্ষে। এই সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিল মানে তারা বলল যে না, এই সিদ্ধান্ত পাশ হলে ফিলিস্তিনিদের, আরবদেরকে বঞ্চিত করা হবে। ফলে জাতিসংঘ এই সিদ্ধান্ত নিতে পারে না। তারা এর বিপক্ষে ভোট দিল। কিন্তু বিপক্ষে ভোট পড়লো কত? মাত্র 13টা। পক্ষে ভোট পড়ছে কত? 33টা। ফলে এই সিদ্ধান্তটা পাশ হয়ে গেল। ফলে কি, এই সিদ্ধান্তটা পাশ হয়ে গেল। মানে বুঝছো তো? জাতিসংঘের মাধ্যমে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো। আচ্ছা, তাহলে টপিক নেম দিতে দিতে তোমাদের কি বলেছিলাম? যে জাতিসংঘের রেজুলেশন, সাধারণ সভার রেজুলেশন লিখবা। এটি পাশ হয় বা এটি এটি গৃহীত হয়। এটি গৃহীত হয় 1947 সালের 29
নভেম্বর। এটি গৃহীত হয় 1947 সালের 29 নভেম্বর। আর দ্বিতীয় সিদ্ধান্ত, সিদ্ধান্ত লিখে এই দুটো তথ্য লিখো: আরব স্টেট পাবে 45% ভূমি, ইহুদি স্টেট, জিউস মানে কি, ইহুদি স্টেট পাবে হচ্ছে 55% ভূমি। এটা একটু দ্রুত লিখে ফেলো, এবং লিখে হলে আমাকে বলো যে ডান, যারা লাইভে আছো। স্যার কি উদ্দেশ্য নাকি লিখবো? সিদ্ধান্ত, সিদ্ধান্ত, সিদ্ধান্ত হচ্ছে হুম। আরব স্টেট পাবে 45% জায়গা, জিউস স্টেট 55% জায়গা। খুলনায় আর যাওয়া হচ্ছে না, হ্যাঁ অনেকদিন যাওয়া হচ্ছে না। দেখি কবে যাওয়া হয় ভবিষ্যতে কখনো। দেখো লিখা হলো কিনা। জি স্যার। আঢ্য। আচ্ছা, ওকে, ঠিক আছে। এবার শোনো, যে 13টা দেশ মনে করলো যে, এটাকে জাস্ট জানার জন্য বলছি আর কি, এগুলো প্রশ্ন আসবে না। 13টা দেশ মনে করলো ফিলিস্তিনিদেরকে বঞ্চিত করা হচ্ছে, মানে এই 13টা দেশকে তুমি বলতে পারো বিবেকবান দেশ আর কি, বিবেক এদের ছিল, তখন এদের বিবেক কি ধূলিসাৎ হয়ে যায়নি। হ্যাঁ, এদের ভিতরে মানবিকতা ছিল। সেই দেশগুলো কারা, নাম বলবো? সেই দেশগুলো হচ্ছে আফগানিস্তান, সেই দেশগুলো হচ্ছে কিউবা, সেই দেশগুলো হচ্ছে মিশর, ঠিক আছে, সেই দেশগুলো হচ্ছে মরক্কো, সেই দেশগুলো ইন্ডিয়া, ইরান, ইরাক, লেবানন, পাকিস্তান, সৌদি আরব, সিরিয়া, তুরস্ক এবং ভিয়েতনাম। সরি, মরক্কো বলছি, গ্রিস, গ্রিস। আফগানিস্তান, কিউবা, মিশর, গ্রিস, ভারত, ইরান, ইরাক, লেবানন, পাকিস্তান, সৌদি আরব, সিরিয়া, তুরস্ক এবং ইয়েমেন। মাত্র এই 13টা দেশ মনে করলো যে ফিলিস্তিনিদেরকে বঞ্চিত করা হচ্ছে, মাত্র এই 13টা দেশ মনে করলো। আচ্ছা, ব্রাজিল, ব্রাজিল ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ভোট দিয়েছে। হ্যাঁ, আর আর্জেন্টিনা হচ্ছে, এই আর্জেন্টিনা হচ্ছে পক্ষেও দেয়নি বিপক্ষেও দেয়নি, মানে সুবিধাবাদ, বুঝছো? ব্রাজিল বোবা। তার অবস্থান ক্লিয়ার করেছে। অবস্থানটার সাথে আমরা একমত না, বাট ব্রাজিল তার অবস্থান ক্লিয়ার করছে। কিন্তু আর্জেন্টিনা এ অধিক চালাক, এ হচ্ছে যে কোনো দিকে দেয়নি, মানে ও বাংলাদেশের সাপোর্টারদের, মানে বাংলাদেশের যেন লোক সাপোর্ট করে, ইন্ডিয়ার যেন লোক সাপোর্ট করে, ইসরায়েলের যেন সাপোর্ট করে, ফিলিস্তিন যেন সাপোর্ট করে, সব দেশের সাপোর্ট চাইছে, বুঝছো তো? বোবা শয়তান স্যার। হ্যাঁ হ্যাঁ, এই ফুটবল ভালো খেলতে পারে না তো, এই এই কারণে একটু আবেগে সাপোর্ট টাপোর্ট নেওয়ার চেষ্টা করে আর্জেন্টিনা। ওকে, এবার আসো, সর্বশেষ তথ্য লিখো নিচে। নিচে একটা তথ্য লিখবে: 1948 সালের 14 মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। 1948 সালের 14 মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। 1948 সালের 14 মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। হয়েছে স্যার। হ্যাঁ, গুড। নেক্সট। আচ্ছা, আরব ইসরায়েল যুদ্ধ নিয়ে আলোচনা করব, তবে এই যুদ্ধে যাওয়ার আগে একটা এরকম টপিক নেম লিখো: ইসরায়েলকে স্বীকৃতি। ইসরায়েলকে স্বীকৃতি। ইসরায়েলকে স্বীকৃতি, ইসরায়েলকে বিভিন্ন দেশের যে স্বীকৃতি সেটা নিয়ে আমরা আলাপ করব। হ্যাঁ, দেখো, ইসরায়েলকে স্বীকৃতির মধ্যে প্রথমে লিখবো হচ্ছে যে দেশটার নাম, সেটা হলো প্রথম স্বীকৃতি। দেখো, প্রথম স্বীকৃতি, প্রথম স্বীকৃতি কে দিছে কও? এখানে একটু কাহিনী আছে। প্রথম স্বীকৃতির মধ্যে একটা কাহিনী হলো ডিফ্যাক্টো, অস্থায়ীভাবে যদি স্বীকৃতির কথা বলি তাহলে দিয়েছে হলো ইউএসএ। আর যদি বলি স্থায়ীভাবে স্বীকৃতি, যেটাকে বলে ডিজুর স্বীকৃতি, ডিজুর স্বীকৃতি, তাহলে কিন্তু প্রথম স্বীকৃতি দেওয়া দেশটি হচ্ছে ইউএসএসআর। স্থায়ীভাবে স্বীকৃতি, পার্মানেন্ট লিগ্যাল রিকগনিশন, প্রথম দিয়েছে সোভিয়েত ইউনিয়ন। আর অস্থায়ীভাবে স্বীকৃতি প্রথম দিয়েছে ইউএসএ। যেদিন রাষ্ট্র গঠন হয় কয়েক মিনিটের পরেই ইউএসএ প্রেসিডেন্ট স্বীকৃতি পাঠিয়ে দিছিল। ঠিক আছে, এটা গেল প্রথম স্বীকৃতি। আচ্ছা, মানে কোন দেশ প্রথম স্বীকৃতি দেয়? ওই ইউএসএ। স্থায়ীভাবে। হ্যাঁ, অস্থায়ীভাবে। আচ্ছা, প্রথম মুসলিম দেশ, বলো প্রথম মুসলিম দেশকে। মিশর স্যার। না, প্রথম মুসলিম আফগানিস্তান। দেশটা হচ্ছে তুরস্ক। প্রথম মুসলিম দেশকে বলো। তুরস্ক। তুরস্কের এখন নামটা কি? তুর্কি। তুর্কি। তুর্কি।
তুর্কি। আচ্ছা, এবার বলো দ্বিতীয় মুসলিম দেশ। ভারত কিন্তু এই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার বিপক্ষে ভোট দিয়েছে। ঝিনাইদহে কোনো রিলেটিভ আছে কিনা? ওভাবে খুব ঘনিষ্ঠ রিলেটিভ নাই, কিন্তু সারা দেশেই তো রিলেটিভ আছে, অন্তত পক্ষে স্টুডেন্ট তো আছে। দ্বিতীয় মুসলিম দেশটি হচ্ছে, কে বলো দ্বিতীয় মুসলিম দেশকে বলো? ইরান। হ্যাঁ। আচ্ছা, প্রথম আরব দেশ এইটা হলো মিশর। প্রথম আরব দেশ, প্রথম আরব, এইটা হচ্ছে মিশর। এটা হচ্ছে মিশর। আর দ্বিতীয় আরব হচ্ছে, দ্বিতীয় আরব হচ্ছে কে বলো? দ্বিতীয় আরব হচ্ছে জর্ডান। ওটান। শোনো, এ পর্যন্ত জাতিসংঘের 166 দেশ স্বীকৃতি দিছে ইসরায়েলকে। এর মধ্যে 6টা আছে আরব দেশ, 6টা আছে আরব দেশ যারা স্বীকৃতি দিয়েছে ইসরায়েলকে। তো এই কটার নাম একটু মনে রাখবে, কারা কারা স্বীকৃতি দিল, ঠিক আছে? এইটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন করবে। ওই যে, তেত্রিশটা দেশ স্বীকৃতিতে, এখন যে বলতেছেন 163। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলেছি আমি, বলো তো, তুমি বলো প্রশ্ন একবার। ইসরায়েলকে 166 দেশ স্বীকৃতি দিয়েছে। স্যার হ্যাঁ। বলছি 33টা দেশ মানে স্বীকৃতি দিছে ইসরায়েলকে। যখন এর মধ্যে 6টা দেশ। 1947 সালে, 1947 সালে যখন জাতিসংঘ সিদ্ধান্ত নিল ফিলিস্তিনকে প্রস্তাবনা ভাগ করে পক্ষে ভোট দুটা দিয়েছিল। রাষ্ট্র তৈরি করবে, সেই সময় 33টা দেশ ওই সিদ্ধান্তের পক্ষে ভোট দিয়েছিল, সেটা বলেছি। 13টা দেশ বিপক্ষে ভোট দিয়েছিল, সেটা বলেছি। আর এখন পর্যন্ত 163টি হ্যাঁ, দেশ আর দিয়েছে। ইসরায়েল রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হয়, ওটা তো ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি না, রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সিদ্ধান্ত সেটাকে সমর্থন। এরপরে 1948 সালে রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, রাষ্ট্র প্রতিষ্ঠার পরে স্বীকৃতি দিতে হয়। সেই স্বীকৃতির 166 স্টেট এখন পর্যন্ত দিয়েছে, যার মধ্যে 6টা আরব স্টেট আছে। আর প্রথম কারা সেইটা নিয়ে প্রশ্ন করে সেটা আমি লিখে দিলাম, ঠিক আছে? জি স্যার। স্যার, যারা স্বীকৃতি দিছে ওটা কি প্রত্যাহার করা যায়? প্রত্যাহার করা যায়, প্রত্যাহার করা যায়। তখন ইউএসএ প্রেসিডেন্ট ছিলেন যিনি, তিনি হচ্ছেন হ্যারি এস ট্রুম্যান। প্রত্যাহার করা যায়। এই যে ইরান, ইরান এই স্বীকৃতি প্রত্যাহার করে ইরানের যে দূতাবাস ছিল আহ, ইসরায়েলে, সেই দূতাবাসকে 1979 সালে ফিলিস্তিনের দূতাবাস হিসেবে ঘোষণা করেছে। যখন 1979 সালে ইসলামী বিপ্লব হলো, তখন ইরান তাদের এই স্বীকৃতিকে প্রত্যাহার করে এটাকে ফিলিস্তিনের স্বীকৃতি হিসেবে তারা গ্রহণ করেছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। হুম। ওটা যদি এমন হয় যে ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম রাষ্ট্র বা দেশ, সেক্ষেত্রে কি উত্তর ইউএসএ হবে? ইউএসএ দিবে, ঠিক আছে, ইউএসএ উত্তর ধন্যবাদ। করবে। কিন্তু যদি প্রশ্ন করে স্থায়ীভাবে কে স্বীকৃতি প্রথম দিয়েছে, বা ইংরেজি এই লাতিন অ্যাডজেক্টিভটা লিখে দেয় ডিজুর, তখন তুমি সোভিয়েত ইউনিয়ন বলবে। ওকে, ঠিক আছে স্যার, ধন্যবাদ। আসো। এই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পরে আরব দেশগুলোর সাথে অনেকবার যুদ্ধ হয়েছে, অনেকবার যুদ্ধ হয়েছে। তো এখানে লিখো প্রথম যুদ্ধ, প্রথম যুদ্ধ কোলন দিয়ে লিখো 1948, 1949 প্রথম যুদ্ধ। এখানে একটা তথ্য লিখবা, প্রেক্ষাপট, মানে কোন প্রেক্ষাপটে এই প্রথম যুদ্ধটা হলো। প্রেক্ষাপট হচ্ছে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা। ওই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হলো, এর বিপক্ষে গিয়ে আরব দেশগুলো যুদ্ধ করলো। আবার 1956 সালে আরব ইসরায়েল দ্বিতীয় যুদ্ধটা হলো।
1956 সালে। এটার কারণ হচ্ছে যে মিশরের মিশরের এই এখানে অবশ্যই চিত্রে নাই, এটা সুয়েজ খালের কথা তোমরা জানো। সুয়েজ খাল মিশর জাতীয়করণ করেছিল, সে কারণে এই যুদ্ধটা হয়েছিল। প্রেক্ষাপট মিশর কর্তৃক সুয়েজ খাল জাতীয়করণ। লিখো মিশর কর্তৃক সুয়েজ খাল জাতীয়করণ। সুয়েজ খাল জাতীয়করণ। তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ 1967 সালে। এটা অবশ্য 5 থেকে 10 জুন। বলো 5 থেকে 10 জুন কয়দিন হলো? 6 দিন। 5 থেকে 10 জুন কয়দিন হলো? 6 দিন। 6 দিন। এটাকে 6 দিনের যুদ্ধ বলে। এটার প্রেক্ষাপট না লিখে এটা যদি আমরা একটু ফলাফলটা লিখি, এটা বেশি গুরুত্বপূর্ণ তথ্য। ফলাফলটা হচ্ছে ইসরায়েল রাষ্ট্রের সম্প্রসারণ। ইসরায়েল তার আশপাশের যতগুলান দেশ আছে, এই মিশরের এই জায়গাটা সিনাই, জর্ডানের কিছু জায়গা, এইখানে গোলান মালভূমি আছে সিরিয়ার সাথে সীমানা, লেবানন, এখানে লেবাননে কিছু জায়গা, এগুলো সব দখল করে নেয় হচ্ছে ইসরায়েল রাষ্ট্র। অর্থাৎ ইসরায়েল রাষ্ট্রের, আমি সংক্ষেপে এটাকে বোঝাচ্ছি যে ইসরায়েল রাষ্ট্রের এক্সপ্যানশন ঘটে হচ্ছে এই 67-র 6 দিনের যুদ্ধে। এবং চতুর্থ যুদ্ধটি সম্পাদিত হয় উনিশশো সংগঠিত হয় 1973 সালে। এইটার একটা ফলাফল হচ্ছে তেল সংকট। আরব দেশগুলান তেল বিক্রি বন্ধ করে দেয়, ফলে বিশ্বে একটা তেল সংকট দেখা দেয়। তেল সংকট। এই 73-এর যুদ্ধটা খুব গুরুত্বপূর্ণ, এটা একটু বুঝতে হবে, আগে লিখে ফেলো তথ্যগুলো। স্যার আরবরা কি সাপ্লাই বন্ধ হয়েছিল? হ্যাঁ, আরব দেশগুলোর একটা জোট আছে, এটাকে বলে ওয়াপেক, নট ওপেক। ওপেক তো একটা সংগঠন আছেই, ওয়াপেক বলে একটা সংগঠন আছে। এই ওয়াপেক দেশগুলান যারা তেল উৎপাদনকারী আরব দেশ, তাদের জোট এটি, এরা এই তেল বিক্রি বন্ধ করছিল। এই তেল বিক্রি বন্ধ করার ফলে বিশ্বে কিন্তু তেলের বাজার অস্থিতিশীল হয়ে গিয়েছিল। 72-এ যা তেলের দাম ছিল, 73 সালে তার দ্বিগুণ হয়েছিল। 73-এ যা দাম ছিল, 74-এ তারও বেশি হয়ে গিয়েছিল, দ্বিগুণ হয়েছিল। যে কারণে 74 সালে কিন্তু তৎকালীন সরকার, বাংলাদেশের সরকার, সেই সরকার একটা সমুদ্র বিষয়ক আইন কিন্তু ওই সময় পাশ করেছিল। বাংলাদেশের ওই সমুদ্র পক্ষে যে গ্যাস ব্লক গুলো আছে সেগুলো ব্যবহার করা যায় কিনা সেই জন্য, হ্যাঁ, ওই টেরিটোরিয়াল সি আর মেরিটাইমস ওয়াটার জোনস অ্যাক্ট 1974। যাই হোক, এখন এই যে 4 নম্বর যুদ্ধটা, সেটা কবে হলো বলো তো? 4 নম্বর যুদ্ধটা 73 সালে। 73। 73 সালের অক্টোবর মাসে এই যুদ্ধটা হয়েছে, যে কারণে এটাকে অক্টোবর ওয়ারও বলে। এবং এই যুদ্ধটা যখন হয় তখন ওইটা ছিল হচ্ছে ইহুদিদের ফাস্টিং এর সময়। ফাস্টিং, ইয়ম কাপুর। হ্যাঁ, ওই ইহুদিদের ফাস্টিং কে বলা হয় হচ্ছে ইয়ম ইয়াম কিপুর। কিপুর, যে কারণে এই যুদ্ধটাকে ইয়াম কিপুর ওয়ারও বলে। ওকে, ইয়াম কিপুর ওয়ারও বলা হয়। আরবরা অবশ্য রমাদান ওয়ারও বলে। এটা বিভিন্ন নামে ডাকা হয় এই যুদ্ধকে। দেখো, খুব করে মনোযোগ দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করবা যে 73-এর যুদ্ধে তেল অবরোধ করলো, তেল সংকট দেখা দিল। তেল সংকট যদি দেখা দেয়, তেলের দাম যদি বেড়ে যায়, বেশি বিপাকে পড়বে কারা? যাদের বেশি জ্বালানি প্রয়োজন। বেশি জ্বালানি কাদের প্রয়োজন? যাদের বেশি শিল্প প্রতিষ্ঠান। বেশি শিল্প প্রতিষ্ঠান কাদের? বেশি শিল্প প্রতিষ্ঠান হচ্ছে ইউএসএ। বেশি শিল্প প্রতিষ্ঠান হচ্ছে, আমি 73 সালে কথা বলছি, কানাডা। বেশি শিল্প প্রতিষ্ঠান হচ্ছে এশিয়ার, তখন জাপানের ছিল, ইউকের, হ্যাঁ, ফ্রান্সের, ইতালির, পশ্চিম জার্মানির, পরে তো জার্মানি এক হয়ে গেছে। এই দেশগুলোর হচ্ছে কি জ্বালানি বেশি প্রয়োজন, জ্বালানি বেশি প্রয়োজন। ওকে, এই দেশগুলো জ্বালানি বেশি প্রয়োজন, এই দেশগুলো শিল্প উন্নত, এরা বিপাকে পড়ে গেল। এরা তখন 1973 সালে একটা মিটিং করলো।
পরে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে আরব দেশগুলো প্রায় প্রায় এরকম তেল অবরোধ করবে, ফলে আমাদের ইউনাইটেড থাকতে হবে। এই ইউনাইটেড থাকার জন্য তারা অফিসিয়ালি একটা জোট ফর্ম করলো 1975 সালে। অফিসিয়ালি জি7 এর প্রতিষ্ঠা হচ্ছে 75, যদিও এটি সিদ্ধান্ত হয় 73 সালে। এই 7টা দেশ হলো জি7 এ, যদিও প্রথমে 6টা ছিল, পরে কানাডা এসে 7 হয়েছে, রাশিয়া এসে 8 হয়েছিল, রাশিয়া আবার বাদ গেছে, যাক ওই প্রেক্ষাপট আমি আলাপ করছি না। তো জি7 যে তৈরি হলো, এই জি7 তৈরি করার পরে এই দেশগুলান ভাবতেছে, সিদ্ধান্ত নিচ্ছে যে কি করা যায়, কেমনে এই তেল অবরোধ টবরোধ এগুলো ঠেকানো যায়। তখন তারা ভাবলো যে আরব দেশগুলান যেহেতু ইউনাইটেড, আরব দেশগুলোর মধ্যে যেহেতু একতা আছে, যেহেতু আরব দেশগুলোর একতা আছে, সে কারণে তারা এক হয়ে যুদ্ধ করতে পারলো, তারা এক হয়ে তেল অবরোধ করতে পারলো। এই একতা, ইউনিটি যদি ভাঙা যায়, এই ইউনিটি যদি ভাঙা যায়, তাহলে সম্ভব এই আরব বিশ্বের এই অবরোধ ঠেকাতে। তেল অবরোধ তারা আর করতে পারবে না, যদি এক না থাকে তাহলে তেল অবরোধ করবে কেমনে? সেই কারণে এই আমেরিকা এরা মিলে সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা এই আরব ইউনিটি ভাঙবো। ইসরায়েলের যে আশপাশের দেশগুলো আছে, এগুলোর সাথে ইসরায়েলের একটা রিলেশন করে দিব, এই রিলেশন করে দিলেই মুক্তি ঘটবে। ওকে, তো প্রথম টার্গেট করা হলো হচ্ছে এই মিশরকে। মিশরের জায়গা দখল করছে বললাম 67 সালে। মিশরের তখন প্রেসিডেন্ট হচ্ছে আনোয়ার সাদাত। এই আনোয়ার সাদাতকে আমেরিকার প্রেসিডেন্ট জিমি কার্টার বলল যে সাদাত, তোমার যদি ওই ইসরায়েলের কাছ থেকে এই যে ভূমি যেটা দখল করছে ওটা ফেরত নিয়ে দেওয়ার ব্যবস্থা করি, কেমন হয়? বলো কেমন হয়? সাদাত কি বলবে তখন? খুব সাদাত ভালো হয় স্যার। খুব ভালো ভালো হয়। হয়। হ্যাঁ, খুব ভালো হয়। তখন সাদাতকে বললো যে ঠিক আছে, চলে আসো আমেরিকায়। হ্যাঁ, তো ওই আমেরিকায়, আমেরিকার প্রেসিডেন্ট যখন কাজ করতে করতে হাঁপায়ে ওঠে, তখন মাঝে মাঝে একটু রিল্যাক্স করতে যায়। আমেরিকার রাজধানীর কাছাকাছি একটা রাজ্য আছে, মেরিল্যান্ড, ওই রাজ্যের একটা রাজ্যে একটা রিসোর্ট আছে। রিসোর্টটা ওয়াশিংটন ডিসি থেকে খুব বেশি দূরে না। রিসোর্টটার নাম হচ্ছে ক্যাম্প ডেভিড। এটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টের রিসোর্ট। রিট্রিট সেন্টার বলা হয়, মানে অবকাশ যাপন কেন্দ্র। অনেক বেশি কাজ করলো, টানা 1 মাস অফিস করছে, প্রচুর টায়ার্ড, এবার একটু রিল্যাক্স করবে গিয়ে রিসোর্টে থেকে। হ্যাঁ, ওই কারণে এই রিসোর্টটা তৈরি করা হয়েছে ক্যাম্প ডেভিড। ওই রিসোর্টে নিয়ে যাওয়া হয় আনোয়ার সাদাতকে। ঠিক আছে, সেইখানে তাকে নিয়ে ভালো মন্দ খাওয়ানো হয়, বুঝছো তো? খেয়ে দিয়ে সে তখন বলে বসলো ঠিক আছে, আমি ইসরায়েলের সঙ্গে চুক্তি করতে রাজি আছি। এবং ইসরায়েলের সঙ্গে সে একটা চুক্তি সম্পাদন করলো, যে চুক্তির নাম হচ্ছে ক্যাম্প ডেভিড চুক্তি। প্রথম আরব একটা দেশ ইসরায়েল রাষ্ট্রের সঙ্গে চুক্তি স্থাপন করলো। এই চুক্তি স্থাপনের পরের বছরই আরেকটা চুক্তি করে ইসরায়েলকে প্রথম আরব দেশ হিসেবে মিশর স্বীকৃতি দিল, যে কারণে মিশরকে ওআইসি থেকে, আরব লীগ থেকে বহিষ্কার করা হলো। এবং তোমরা নিশ্চয়ই জানো যে 1978 সালে এই যে ক্যাম্প ডেভিড চুক্তিটা হলো, এই চুক্তি করার কারণে এই যে মেরে ফেলে। এই লোকটারে নোবেল শান্তি পুরস্কার দেয়া হলো। স্যার স্যার জয়েন্টলি পাইছিল মনে হয় স্যার। হ্যাঁ, এই যে এই লোক ইয়াসির আরাফাত মেনাসিম সহ। বেগিন, মেনাসিম বেগিন, ইসরায়েলের প্রধানমন্ত্রী, আনোয়ার সাদাত, প্রেসিডেন্ট অফ মিশর, দুজনেই নোবেল পেল। এবং এই আনোয়ার সাদাত, তিনি মুসলিম বিশ্বের প্রথম নোবেল বিজয়ী। মুসলিম মুসলিম আগে কেউ নোবেল পায় নাই। 1901 সালে নোবেল পুরস্কার শুরু হলো, কিন্তু নোবেল পুরস্কার মুসলিমদের ঘরে প্রথম গেল 1978 সালে। সেটাও কি কারণে পেলো বুঝছো তো কাহিনী? চেহারা দেখছো আনোয়ার সাদাতের? দেখতে কেমন একটু চোর চোর লাগে আর কি। হ্যাঁ, বয়স হয়ে গেছে। ফেরাউনের কফি স্যার। মিশরের লোক তো একটু এরকম চেহারা মিলও আছে, দেখো ভালো করে। মাঝেরটা তো মনে হচ্ছে অস্ট্রেলিয়া, এইটা আমেরিকার আমেরিকা, প্রেসিডেন্ট সাহেব। আমেরিকার। ও আমেরিকার মতনই লাগছে। আচ্ছা, তাহলে ক্যাম্প ডেভিড চুক্তিটা, এবার টপিক নেম দাও কি? ক্যাম্প ডেভিড চুক্তি
ক্যাম্প ডেভিড চুক্তি, ক্যাম্প ডেভিড হ্যাঁ, চুক্তি হচ্ছে স্বাক্ষর, ক্যাম্প ডেভিড চুক্তি টপিক নেম, স্বাক্ষর 1978। তার তৃতীয় যুদ্ধটা নিয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, আমি বললাম যে তৃতীয় যুদ্ধের সময় ওই চারপাশে জায়গা দখল করে নিছে ইসরায়েল, ইসরায়েল রাষ্ট্রের সম্প্রসারণ ঘটেছে। যুদ্ধটা অল্প দিনের, মাত্র 6 দিনের, কিন্তু এর প্রভাবটা ব্যাপক। এরপরে কিন্তু ওই যে 69-এ অগ্নিসংযোগ ঘটেছিল আল আকসা মসজিদে, যেটার পরে ওআইসি প্রতিষ্ঠিত হলো, অনেক ঘটনা আছে। মূল কথা হলো 67 যুদ্ধে ইসরায়েল রাষ্ট্রের সম্প্রসারণ ঘটেছে। ওকে। আচ্ছা, তার চতুর্থ যুদ্ধ যুদ্ধের আরেকটা কি নাম বললেন? চতুর্থটা আরেকটা নাম বলেছি ইয়াম কিপুর ওয়ার, আরেকটা নাম উম, বলেছি অক্টোবর ওয়ার, অক্টোবর যুদ্ধ। আহ, এই ফেসবুকে যারা দেখতেছো, কোনো কমেন্ট টমেন্ট আর নাই কেন? সবাই এত ঠান্ডা হয়ে গেলে কেন? যারা ফেসবুক লাইভে আছো, তোমাদের কোনো প্রশ্ন টশ্নও নাই, ঘটনা কি? এই ক্লাস তো স্যার গুরুত্ব নাই। আচ্ছা, এই যে সাল লিখছি ভুল, এটা তো বলা উচিত যে এই 72-এ বাদ। কেমনে ক্যাম্প ডেভিড চুক্তি হবে? কও 78 হবে, কারণ 73-এর তো পরে হতে হবে অন্তত পক্ষে, তাই না? আচ্ছা, 78 পক্ষকে, পক্ষ হচ্ছে মিশর ও ইসরায়েল, পক্ষ লিখো মিশর ও ইসরায়েল। আচ্ছা শোনো, ক্যাম্প ডেভিড চুক্তি কিন্তু দুইটা, ক্যাম্প ডেভিড চুক্তি হচ্ছে দুইটা। আচ্ছা, বিষয়বস্তু, এই ক্যাম্প ডেভিড চুক্তি কিন্তু দুটা চুক্তি। একটা হলো ইজিপ্ট, ইজিপ্ট মিশর ইসরায়েল বর্ডার, মিশর ইসরায়েল বর্ডার নিয়ে একটা চুক্তি। আর একটা চুক্তি হচ্ছে ইসরায়েল প্যালেস্টাইন বর্ডার নিয়ে, ইসরায়েল প্যালেস্টাইন বর্ডার। খেয়াল করো, এই আনোয়ার সাদাত গিয়ে ইসরায়েল প্যালেস্টাইন বর্ডার নিয়েও চুক্তি করতেছে, তো প্যালেস্টাইনে কোনো প্রতিনিধি এখানে নাই, তাহলে কেমনে চুক্তি হবে তাদের? এ কারণে, যে কারণে এখানে একটা নোট দিব, নোটের মধ্যে লিখব ইউএন জাতিসংঘ ও প্যালেস্টাইন, প্যালেস্টাইন এই যে দ্বিতীয় চুক্তি, দ্বিতীয় চুক্তিটি প্রত্যাখ্যান করে, দ্বিতীয় চুক্তিটি প্রত্যাখ্যান করে। ঠিক আছে, দেখো, দ্বিতীয় চুক্তিটি প্রত্যাখ্যান করে, এটা লিখে নাও, লেখা হইলে বইলো। তার আনোয়ার সাদাতের মনে হয় খাওয়ানো বেশি হয়ে গেছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এজন্য। কারণে গিয়ে চুক্তি করে রাজি হয়ে গেছে, বুঝছো? মানে ওই আমেরিকান যে কোল্ড ড্রিঙ্কস গুলো পাওয়া যায়, লাল নীল, এই বিভিন্ন গুলো মনে হয় খাওয়াইছিল। হ্যাঁ, আশা করছি লেখা হয়েছে। জি স্যার। এবার আসো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা। ফিলিস্তিন রাষ্ট্রটা আসলে, যদি আমি এইখান থেকে ধরে এই পর্যন্ত এইটা ইসরায়েল বলি, তাহলে ফিলিস্তিন রাষ্ট্রটা হচ্ছে এইখানে একটু জায়গা নিয়ে আর এইখানে একটু জায়গা নিয়ে, এরকম দুটা জায়গা নিয়ে ফিলিস্তিন। এটাকে বলা হয় ওয়েস্ট ব্যাংক, পশ্চিম তীর, এটাকে বলা হয় গাজা, যেখানে যুদ্ধ চলছে। দুইটা জায়গা নিয়ে হচ্ছে প্যালেস্টাইন, গাজা যেটা 365 বর্গ কিলোমিটার, আর ওইটা 6000 বর্গ কিলোমিটারের মতো জায়গা। তো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার যে তথ্যগুলো এখানে আছে, দেখে দেখে দ্রুত লিখে ফেলো। স্বাধীনতা 15 নভেম্বর 1988, জাতিসংঘের পর্যবেক্ষক 29 নভেম্বর 2012 থেকে, সদর দপ্তর জেরুজালেম, প্রশাসনিক কেন্দ্র রামাল্লাহ, আন্তর্জাতিক স্বীকৃতি 145টি রাষ্ট্রের, রাষ্ট্রে, রাষ্ট্রে কি লিখছে রাষ্ট্রে কি এখানে, এখানে কেন আসলো? আচ্ছা, এখানে আসো, এখানে আসো, প্রথম স্বীকৃতি, এটাকে প্রথম স্বীকৃতিটা লিখবা হচ্ছে, প্রথম স্বীকৃতি হচ্ছে আলজেরিয়া, প্রথম স্বীকৃতি হচ্ছে আলজেরিয়া। প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়া প্রথম রাষ্ট্র হচ্ছে আলজেরিয়া, কারণ আলজেরিয়া থেকেই ফিলিস্তিন তাদের স্বাধীনতা ঘোষণা করেছিল, আলজেরিয়া থেকেই ফিলিস্তিন তাদের স্বাধীনতা ঘোষণা করেছিল। হ্যাঁ, মিশরের জায়গাগুলো ফেরত দিয়েছিল, সিনাই এখন মিশরেরই নিয়ন্ত্রণে। মাইনুদ্দিন, মিশরের জায়গাগুলো ফেরত দিয়ে জেরুজালেম। দিন। হলো, লেখা হলো? স্যার না হয়নি। স্যার। লিখো।
স্যার হয়েছে স্যার। 2012 সালে জাতিসংঘের পর্যবেক্ষকটা কেন দিছিল স্যার? যেহেতু রাষ্ট্র স্বাধীনতা ঘোষণা দিছিল স্যার 1988-তে স্যার। হুম ওদের ভূমিকাটা কি ছিল স্যার? জাতিসংঘ প্রথম দিকে স্বীকৃতি দিয়েছিল, কিন্তু সেটা ফিলিস্তিন রাষ্ট্রকে না, এটা হলো পিএলও কে স্বীকৃতি দিয়েছিল। ওকে, তারপরে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের স্বীকৃতি হচ্ছে 2012 সালে। যে কারণেই তো আমি বলি, তোমরা ওই যে স্বাধীন রাষ্ট্র কয়টা, এই যে প্রশ্নটা করা হয় পরীক্ষায় বা কেউ জিজ্ঞেস করে পরীক্ষায় না করলেও, সেখানে অনেকেই বলে 195টা। না, জাতিসংঘের সদস্য রাষ্ট্র 193। এরপরে প্যালেস্টাইন, এটাও স্বাধীন। প্যালেস্টাইন স্বাধীন, প্যালেস্টাইন স্বাধীন, কসোভো স্বাধীন, কসোভো স্বাধীন, এবং ওই যে ভ্যাটিকান সিটি সেটাও স্বাধীন। এই কারণে তুমি স্বাধীন রাষ্ট্রের সংখ্যা বলবা হচ্ছে 196। ঠিক আছে, প্যালেস্টাইন আর স্বাধীন। আর 193? 193 জাতিসংঘের সদস্য, ওটা তো স্বাধীন হবেই। জাতিসংঘের সদস্য হয়েছে বলে সে তো স্বাধীন। প্যালেস্টাইন স্বাধীন। তাহলে মোট স্বাধীন দেশ কয়টা? 196। 196টা বলবা। স্যার প্যালেস্টাইন, ভ্যাটিকান, অপরটা কি লিখছেন? কসোভো, কসোভো। প্যালেস্টাইন। কসোভো, প্যালেস্টাইন এবং ভ্যাটিকান সিটি, এই তিনটা দেশ জাতিসংঘের সদস্য নয়, কিন্তু স্বাধীন দেশ। স্বাধীন দেশ। আসো, প্রথম ইন্তিফাদা, গণ অভ্যুত্থান, তোমরা যেটা করলে জুলাই মাসে, এটাকে আরবিতে বলে ইন্তিফাদা, বাংলায় বলে গণ অভ্যুত্থান, ইংরেজিতে বলে আপরাইজিং, ইন্তিফাদা। ম্যাস আপরাইজিং। তো ইসরায়েল রাষ্ট্রের সাথে ফিলিস্তিনিদের প্রথম বড় আকারের প্রতিরোধ যুদ্ধ সংগ্রাম শুরু হলো 1987 সালে, এবং যেটি 93 সাল পর্যন্ত চলেছে। এটাকে বলা হয় প্রথম ইন্তিফাদা, কারণ 2000-এর পরে আরেকটা ইন্তিফাদা হয়েছে, ওইটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। এইটা মনে রাখবা, প্রথম ইন্তিফাদা কবে হয়, এই 87 সাল থেকে 93 সাল পর্যন্ত। এবং এই যখন ব্যাপক লড়াই শুরু হয় ইসরায়েলের সাথে ফিলিস্তিনিদের, সেই লড়াইয়ের সময়, সেই লড়াইয়ের সময় বিশ্ব নেতৃবৃন্দ চেষ্টা করে এটা কেমনে থামানো যায়, বিশ্বের বিভিন্ন ব্যক্তি চেষ্টা করে, জাতিসংঘ চেষ্টা করে, এবং সেই চেষ্টাগুলোর ফসল হিসেবে 1991 সালে একটা মাদ্রিদ সম্মেলন হয়েছিল। সেখানে আহ ওই পিএলওর নেতা, ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাত। ইয়াসির আরাফাত গিয়েছিলেন। তারপরে তো অসলো অ্যাকর্ড নামে দুটা চুক্তি হলো, এবং ওয়াই রিভার মেমোরেন্ডাম বলে একটা চুক্তি হলো 98 সালে। ঠিক আছে, তো এই তিনটা চুক্তি আমাদেরকে একটু পড়তে হবে। আমরা প্রথম ইন্তিফাদা 87 থেকে 93 লিখে ফেলো, ফলাফল, এই চারটা জিনিস দ্রুত লিখে ফেলো। এবং এই সময় এই ইন্তিফাদা যখন শুরু হয়, তখনই কিন্তু আজকের আলোচিত সংগঠন হামাস প্রতিষ্ঠিত হয়। 1987 সালে স্যার। হ্যাঁ, 87 সালে 10 ডিসেম্বর। স্যার মাদ্রিদ সম্মেলনটা কোথায় হয়? মাদ্রিদে হয়। মাদ্রিদ কোথায় বলো? রিয়াল মাদ্রিদ কোথায় বলো? পেন। স্পেন। স্পেন। অসলো কোন দেশের রাজধানী বলো? নরওয়ে স্যার। নরওয়ের রাজধানী অসলো, যদিও এই দুই অ্যাকর্ড চুক্তি অসলোতে হয়নি, ওয়াশিংটন ডিসিতে হয়েছে। ওইখানে ইয়াসির আরাফাতকে নিয়ে, ইসরায়েলের নেতাদেরকে নিয়ে নেগোসিয়েশন হয়েছে, আলাপ আলোচনা হয়েছে। এই কারণে ওই চুক্তির নাম অসলো চুক্তি, কিন্তু সেটি অসলোতে হয়নি, এটি হোয়াইট হাউসে হয়েছে। আমি আলাদা করে লিখে দিচ্ছি। স্যার হামাস। হামাসের প্রতিষ্ঠা তারিখটা একটু যদি বলতেন। 10 ডিসেম্বর, মানবাধিকার দিবসের দিনে। এই আমি তো অনেক পিছিয়ে আছি এখনো। আচ্ছা, এইভাবে লিখো যে ইসরায়েল প্যালেস্টাইন ট্রিটি, ইসরায়েল প্যালেস্টাইন ট্রিটি, ইসরায়েল প্যালেস্টাইনের মধ্যে একটা চুক্তি হয়েছে যেটার নাম হচ্ছে অসলো অ্যাকর্ড 1। আরেকটা চুক্তি হয়েছে অসলো অ্যাকর্ড 2, অসলো অ্যাকর্ড 2। এইটার স্বাক্ষর
1993। এই যে 93 এই চুক্তি স্বাক্ষর করলো, যে কারণে 94 সালে ইয়াসির আরাফাতকে নোবেল শান্তি পুরস্কার দেয়া হলো। মানে ইসরায়েলের সাথে চুক্তি করলে শান্তি পুরস্কার পাওয়া যায়, বুঝছো? বিষয়বস্তু বিষয়বস্তু হচ্ছে একে অপরকে স্বীকৃতি। একে অপরকে স্বীকৃতি, সংক্ষেপে বলি, একে অপরকে স্বীকৃতি। প্যালেস্টাইন তথা পিএলও কে ইসরায়েলের স্বীকৃতি, ইসরায়েলকে পিএলওর স্বীকৃতি। অসলো টু অসলো টু এইটা স্বাক্ষর হয়েছে 1995 সাল। আচ্ছা, অসলো অ্যাকর্ড যেটা 1, এটার স্বাক্ষরের স্থানটা হচ্ছে হোয়াইট হাউস। এটা স্বাক্ষরের স্থান হচ্ছে হোয়াইট হাউস, ইউএসএ। কিন্তু এইটা স্বাক্ষরের স্থানটা হচ্ছে তাবা, ইজিপ্ট। এটা ইসরায়েলের পার্শ্ববর্তী মিশরের একটা শহর। এই শহরটার নাম হলো তাবা। আচ্ছা, এইটার বিষয়বস্তু হচ্ছে ওই ফিলিস্তিন ভূখণ্ডটাকে ভাগ করা হয়, এ বি সি 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। ভাগ করে এ ফিলিস্তিন শাসন করবে, বি যৌথভাবে শাসন হবে, সি ইসরায়েল শাসন করবে, এরকম করে ভাগ করা হয়। তো বিষয়বস্তু হচ্ছে, তার মানে আমরা বলতে পারি ভূখণ্ডগত সমস্যা সমাধান, এইটা আমরা বলতে পারি ভূখণ্ডগত সমস্যা সমাধান। এখন আর একটা চুক্তি হয়, সেটি হচ্ছে ওয়াই রিভার মেমোরেন্ডাম, ওয়াই রিভার চুক্তি, ওয়াই রিভার মেমোরেন্ডাম। এই চুক্তিটা অবশ্য ওই অসলো টু কে বাস্তবায়ন করতে, এটা স্বাক্ষর হয়েছে 1998 সালে। এটা এটার বিষয়বস্তু হচ্ছে অসলো টু বাস্তবায়ন। অসলো টু কে ইমপ্লিমেন্ট করতে এই চুক্তিটা আবার হয়েছে ওয়াই রিভার। ওয়াই রিভারটা আমেরিকার জায়গা, বাট সেই চুক্তিটা স্বাক্ষর অবশ্য ওয়াই রিভারে হয়নি, হোয়াইট হাউসে গিয়েই হয়েছে। এটা একটু লিখে ফেলো, ইসরায়েল প্যালেস্টাইনের মধ্যে 3টা চুক্তি কত সালে হয়, এটা একটু মাথায় রেখো। স্যার, ওয়াই রিভারটা কি ইয়াসির আরাফাতের সাথে হয়েছিল স্যার? ইয়াসির আরাফাতের সাথেই হয়েছে, হ্যাঁ। স্যার, ইয়াসির আরাফাত স্যার ফিলিস্তিনের খলনায়ক ছিল মনে হয় স্যার। উম না, সেভাবেও এত এত সরলীকরণ করে মূল্যায়ন করা কঠিন। স্যার, আজ আজ পর্যন্ত এই সমস্যার জন্যই তো এই আজকের যুদ্ধটা স্যার। উপায় তো ছিল না। ওকে, আমরা এবার যেটি আলাপ করব সেটি হচ্ছে ভারত পাকিস্তানের জন্ম, ভারত পাকিস্তান সম্পর্ক আলোচনা করব। টপিক নেম দাও, ভারত পাকিস্তানের জন্ম। ভারত পাকিস্তানের জন্ম, ভারত পাকিস্তানের জন্ম। বলো, পাকিস্তানের জন্ম কবে? 14ই আগস্ট। পাকিস্তানের জন্ম 1947 সালের কয় তারিখ? 14ই আগস্ট। 14ই আগস্ট। আচ্ছা, ভারতের জন্ম দ্রুত লিখো, ভারতের জন্ম কবে? 15ই আগস্ট। জন্ম মানে কি? স্বাধীনতা স্যার, স্বাধীনতা লাভ। তাই? একটা স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি লাভ। আচ্ছা, তোমাদের যারা এখানে অনলাইনে দেখছো, তোমরা একটা কথা খুব পরিষ্কার করে শুনে নাও। 1947 সালের 15ই আগস্ট এই ভারত স্বাধীন হলো, যে আমরা বলছি, সেই ভারতের প্রধান শাসনকর্তা গভর্নর জেনারেল জেনারেল হলেন মাউন্ট ব্যাটেন। কি বুঝলে? তো স্বাধীন রাষ্ট্রের সরকার প্রধান মাউন্ট ব্যাটেন কেমনে? পাকিস্তান তৈরি হইলো বলছো স্বাধীন 14 আগস্ট, পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ। গভর্নর জেনারেল মানে প্রধান শাসনকর্তা। এর যতগুলো রাজ্য, ওই রাজ্যগুলোতে একজন করে গভর্নর থাকে। তার মানে 1947 সালের 14 আগস্ট
এইখানে এই ঢাকায় একজন গভর্নর ছিলেন, বলো ঢাকার সেই গভর্নরের নাম কি? স্যার আমরা তো পাকিস্তানের অধীনে ছিলাম স্যার, তাহলে মোহাম্মদ আলী জিন্নাহ হবে স্যার। মোহাম্মদ আলী জিন্নাহ প্রধান, কিন্তু ঢাকাতে একজন গভর্নর থাকবে, ওই বেলুচিস্তানে একজন গভর্নর থাকবে, পাঞ্জাবে একজন গভর্নর থাকবে। আচ্ছা। সব গভর্নরের প্রধান যিনি, তিনি গভর্নর জেনারেল। ইস্ট পাকিস্তানে একজন গভর্নর ছিল, তিনি কে? তার নাম হচ্ছে ফ্রেডরিক বর্নি। ফ্রেডরিক বর্নি কোন দেশের? ইংল্যান্ডের। তো একটা স্বাধীন দেশের একটা অঞ্চলের সরকার প্রধান কেমনে ইংল্যান্ডের লোক হয়? আসলে এই পাকিস্তান এবং ভারত, এই যে জন্ম হলো, এই দুটা ছিল উপনিবেশ। উপনিবেশকে যখন স্বশাসন দেয়া হয়, সেলফ গভর্নিং পাওয়ার দেয়া হয়, তখন উপনিবেশের স্ট্যাটাস হয়ে যায় ডমিনিয়ন। এই 47-এর 14 আগস্ট যে পাকিস্তানের জন্ম, সেই পাকিস্তান হচ্ছে ডমিনিয়ন অফ পাকিস্তান। এই 47-এ 15 আগস্ট যে ভারতের জন্ম, সেই ভারত হচ্ছে ডমিনিয়ন অফ ইন্ডিয়া, নট ইন্ডিপেন্ডেন্ট স্টেট ইন্ডিয়া, নট ইন্ডিপেন্ডেন্ট স্টেট পাকিস্তান। এবং তোমরা দেখবে যে 47 সালে 15 আগস্ট হচ্ছে ভারত তখনও রাজতন্ত্র, মানে ভারত ব্রিটিশ রাজতন্ত্রের অধীনে। ভারতের রাজার নাম হচ্ছে এলিজাবেথের বাপ জর্জ 6। পাকিস্তানের যিনি, তিনিও এলিজাবেথের বাপ জর্জ 6। ইউকে রাজা যিনি, তিনি এলিজাবেথের বাপ জর্জ 6। তাইলে ভারত এবং পাকিস্তান পুরোপুরি ব্রিটিশ শাসন থেকে, রাজতন্ত্র থেকে বিচ্ছিন্ন হলো কবে? রাজতন্ত্র থেকে বিচ্ছিন্ন হয়ে ভারত এবং পাকিস্তান প্রজাতন্ত্র হলো সংবিধান কার্যকর করার মধ্য দিয়ে। ভারত পুরোপুরি ব্রিটিশ শাসন থেকে বেরিয়ে গেছে 1950 সালের 26 জানুয়ারি। যে কারণে দেখবা ভারত 26 জানুয়ারি বড় করে অনুষ্ঠান করে, 15 আগস্টের ছোট্ট করে কেক কাটে, আর 26 জানুয়ারি বড় করে অনুষ্ঠান করে। বুঝছো? আর পাকিস্তান তো সংবিধান তৈরি করতে মেলা দিন সময় নিয়েছে, অনেকদিন সময় তারা নিয়েছে, এবং তারা সেই সংবিধানটি তৈরি করলো 1956 সালের 23 মার্চ, তাই না? পাকিস্তানের প্রথম সংবিধান। তখন থেকে ওই সংবিধান তৈরি থেকে একদম পুরোপুরি বিচ্ছিন্ন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হচ্ছে ভারত এবং পাকিস্তান। আচ্ছা, আমাকে বলো একটা প্রশ্ন, এইটা এই বাংলাদেশ ব্যাংক এডি পরীক্ষায় দিয়েছিল। র্যাডক্লিফ লাইন কোন কোন দেশের মধ্যে? স্যার ভারত পাকিস্তান। ভারত পাকিস্তানের মধ্যে। ভারত এবং পাকিস্তানের মধ্যে। ভারত এবং পাকিস্তানের মধ্যে পুরোপুরি কিন্তু র্যাডক্লিফ লাইন না। র্যাডক্লিফ লাইন হচ্ছে দুটা প্রদেশকে ভাঙছে। এই দেখো, এখান থেকে ধরে এটা পুরোটা বাংলা প্রদেশ, ওকে? কিন্তু এইখানে ভাঙতে হয়েছে, ভাঙ্গে কি করতে হয়েছে, এই বাকি অংশ দেয়া হয়েছে ইন্ডিয়ারে। ফলে এই যে ইস্ট পাকিস্তানের যে সীমানা, সেটা হলো র্যাডক্লিফ লাইন। বুঝতে পেরেছ? আবার এই যে এইখানে, এইটা হলো র্যাডক্লিফ লাইন পুরো পুরো পাকিস্তান জুড়ে না, মানে যেখানে ভাগ করা হয়েছে পাঞ্জাবকে, সেখানে হচ্ছে র্যাডক্লিফ লাইন। কিছু কিছু বইয়ে লেখা হয়েছে যে বাংলাদেশ আর মিয়ানমারের সীমারেখার নামও নাকি র্যাডক্লিফ লাইন। কি আজব কথা! এই যে দেখো, এখানে দাগ দেয়া আছে, এই পর্যন্ত হচ্ছে র্যাডক্লিফ লাইন, মিজোরাম পর্যন্ত। মিজোরামের নিচে মিয়ানমারের চিন প্রদেশের সাথে এবং রাখাইন প্রদেশের সাথে যে বাংলাদেশের সীমানা, সেই সীমানাটা নির্ধারণ হয়েছে 1937 সালে। আর র্যাডক্লিফ কমিশন গঠন হয়েছে 1947 সালে। ঠিক আছে? ফলে এই কনফিউশনের মধ্যে যাবে না। র্যাডক্লিফ লাইন ভাগ করেছে দুটা প্রদেশকে, বাংলাকে ভাগ করেছে, পাঞ্জাবকে ভাগ ভাগ করেছে। ফলে পাকিস্তান ও ভারতের মধ্যে সীমারেখার নাম র্যাডক্লিফ লাইন। হ্যাঁ, এখন পাকিস্তানের ইস্ট পাকিস্তানটা যেহেতু বাংলাদেশ হয়েছে, ফলে বাংলাদেশ ভারতের সীমারেখার নাম র্যাডক্লিফ লাইন। কিন্তু বাংলাদেশ মিয়ানমার সীমারেখার নাম র্যাডক্লিফ লাইন না, এটা মাথায় রাখবা। ঠিক স্যার আছে? বাংলাদেশ আর কাকে ভাগ করেছে বলে? বাংলাদেশ, ভারত, ভারত পাকিস্তান, এই সীমারেখার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন। আচ্ছা, রেড ক্লিফল্যান্ড ভাগ করেছে কোন কোন দেশকে? বললাম তো, ভারত পাকিস্তান, বাংলাদেশ ভারত। সবজি নাকি? হুম, এরা আলাদা হয়ে গল্প করতেছে, ভালো লোক না।
আসো। সম্পূর্ণ নির্ভুলভাবে কোন মানে কোন প্রকাশনীটা একটু বললে ভালো হয়। সকল প্রকাশনী ভুল লেখা আছে। প্রকাশনী মানেই ভুল। আমি একটা বই করলেও এটা সঠিক লিখে আরেকটা জায়গায় ভুল করব, ফলে নির্ভুল কোনো বই নাই। একটা বই নির্ভুল, ওই বইয়ে লিখা আছে যে লা রাইবাফি কি জানি একটা কোরআন যারা কোরআন পরিমাণ স্যার। ভুল না নেই, যারা পরিমাণ ভুল নাই বলা আছে। হ্যাঁ, এছাড়া কোনো বইয়ে কথা লিখছে কেউ যে আমার বইয়ে কোনো ভুল নাই, ফলে বইয়ে ভুল থাকবে, এগুলোর যালিকাল পেছনে কিছু নাই। কিতাবু লা রাইবা ফি। হ্যাঁ। তো তাহলে অধিক গ্রহণযোগ্য কোনটা? সবচেয়ে ভালো বই হলো কনফিডেন্সের বই, ঠিক আছে, কনফিডেন্সের আন্তর্জাতিক বিষয়ক বই সবচেয়ে ভালো। এরপরে এরপরে ডক্টর এই একই কথা কনফিডেন্সের বলে। বই, তারপরে স্যার কনফিডেন্সের বই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসো, কাশ্মীর সংকট শোনো, কাশ্মীর সংকট। এই কাশ্মীর, এই যে কাশ্মীর, এইটা হলো কাশ্মীর হলো পুরোটা এই পর্যন্ত কাশ্মীর, পুরোটা কাশ্মীর হলো এই পর্যন্ত কাশ্মীর। আমি যদি তোমাদেরকে কাশ্মীর দেখাই, কাশ্মীর হলো এই পর্যন্ত, বুঝছো? এই কাশ্মীর ছিল পুরোটা একটা রাজ্য, এই রাজ্যটাকে বলা হয় প্রিন্সলি স্টেট। প্রিন্সলি স্টেট, প্রিন্সলি স্টেট মানে বুঝছো, যখন ব্রিটেন শাসন করতে আসে ভারতবর্ষকে, পুরো ভারতবর্ষ যখন তাদের নিয়ন্ত্রণে, তখন ভারতবর্ষের কিছু কিছু এলাকা তারা লিজ প্রদান করে, ইজারা প্রদান করে টাকা নিয়ে স্থানীয় শাসকের কাছে। এই লিজটা হলো লম্বা সময়ের জন্য, এগুলো বিক্রির মতোই। তো এই যে কাশ্মীর, এইটা ব্রিটিশরা বিক্রি করে দিছিল, যে কারণে 47-এ যখন ভারত এবং পাকিস্তান তৈরি হয়, কাশ্মীর কার পক্ষে যাবে এইটা নিয়ে আসলে ব্রিটিশদের বলার কিছু ছিল না, কারণ তারা আগে এটা ছেড়ে দিয়েছে। এখন এই পাশে পাকিস্তান, পাকিস্তান বলছে ওইটা আমাদের সাথে যুক্ত হবে, ইন্ডিয়া বলছে এটা আমাদের সঙ্গে যুক্ত হবে। কিন্তু ওই সময় কাশ্মীরের যিনি রাজা ছিলেন হরি সিং, তিনি একটা চুক্তি করেছিলেন এই ভারতের যিনি গভর্নর জেনারেল মাউন্ট ব্যাটেন তার সাথে, চুক্তি করে তিনি কাশ্মীরকে যুক্ত করেছেন ইন্ডিয়ার সাথে। পাকিস্তান বলল এই চুক্তি অবৈধ, এটি মানি না, শুরু হয়ে গেল যুদ্ধ কাশ্মীর নিয়ে। এখন অবস্থাটা কি? এখন অবস্থা হলো কাশ্মীরের, কাশ্মীরের এই যে অংশটুকু, এই অংশটুকু পাকিস্তানের নিয়ন্ত্রণে, এই অংশটুকু পাকিস্তানের নিয়ন্ত্রণে। আবার এই যে অংশটা, এই অংশটা চীন দখল করছে। চীন যখন দখল করে 1965 সালে, ওই সময় আবার এই অংশটা দখল করছে পাকিস্তান। পাকিস্তান দখল করে আবার চীনের কাছে গিফট করছে। মানে ভারত আর চায়না যুদ্ধ লাগছে কাশ্মীর নিয়ে, এইটা দখল করছে চীন ওই সময়। পাকিস্তান আবার দখল করছে, এইটা দখল করে আবার গিফট করছে কাকে? চীনকে। দেখছো পাকিস্তানের চীনের প্রতি দরদ। আচ্ছা, তোমাদের এই যে গত যে 46তম প্রিলি পরীক্ষা হলো, সেই প্রিলি পরীক্ষায় একটা প্রশ্ন দিয়েছিল, সিয়াচেন গ্লেসিয়ার কোন দুই দেশের মধ্যে? এইটা হলো সিয়াচেন গ্লেসিয়ার। এই জায়গায় একটা হিমবাহ আছে, এই হিমবাহটার নাম সিয়াচেন গ্লেসিয়ার, এটা দখল করছিল কে? ভারত। এখন শোনো, এই কাশ্মীর নিয়ে বহু সংকট টঙ্কট আছে, এগুলো আমাদের আলোচনার বিষয় না। কাশ্মীর নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে 5বার যুদ্ধ হয়েছে। দুইটা গুরুত্বপূর্ণ চুক্তি আছে, দুইটা গুরুত্বপূর্ণ চুক্তি। এই দুটা চুক্তি আমরা পড়াশোনা করব। একটা চুক্তির নাম হচ্ছে তাশখন্দ চুক্তি। এই প্রশ্নটা পরীক্ষায় দিয়েছিল 44তম পিলিতে। লিখো, টপিক নেম লিখো, তাশখন্দ চুক্তি। তোমাদেরকে এই পিডিএফ দেওয়া হয় না, তখন এগুলো বসে বসে ছবিগুলো দেখে আর একটু নিজে নিজে আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করার চেষ্টা করবা। তাশখন্দ চুক্তি, বলো এটা কবে স্বাক্ষর? আগের টপিকটা পাইছিলাম স্যার, আচ্ছা, নিরাপত্তা উনিশশো ইস্যুটা। ছেষট্টি 10 জানুয়ারি। এরপরে লিখো স্বাক্ষরকারী, এই চুক্তির স্বাক্ষরকারী কারা? এই চুক্তির স্বাক্ষরকারী হচ্ছে সেই সময় যিনি ছিলেন পাকিস্তানের, তিনি হচ্ছেন আইয়ুব খান, ও ভারতের প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর কি শাস্ত্রী।
শাস্ত্রী, লাল বাহাদুর শাস্ত্রী। কি শাস্ত্রী? লাল বাহাদুর শাস্ত্রী। আচ্ছা, এখানে একটা নোট দিয়ে লিখবে, উনি তো ওখানে চুক্তি মারা যায়। চুক্তি স্বাক্ষরের পরদিন লাল বাহাদুর শাস্ত্রী পটল তোলেন। লিখো, চুক্তি মারা যায়। স্বাক্ষরের পরদিন লাল বাহাদুর শাস্ত্রী মারা যান। মারা যায়। চুক্তি স্বাক্ষরের পরদিন লাল বাহাদুর শাস্ত্রী মারা যান। লিখছো? জি। আচ্ছা, জি স্যার। এবার 2 নম্বর চুক্তিটার নাম লিখো, যেটা কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্থায়ী পরিসমাপ্তিকারী চুক্তি, স্বাধীনতা যুদ্ধের অ্যাকচুয়ালি। তো 71 সালের যে যুদ্ধটা, সেই যুদ্ধটার পরে যে চুক্তিটা হলো, সেই চুক্তিটার নাম হচ্ছে সিমলা চুক্তি। কি নাম বলো? সিমলা চুক্তি। সিমলা চুক্তি। এই কাশ্মীরের নিচে তো ভারত, ভারতের এইখানে যে প্রদেশটা, এটার নাম হিমাচল প্রদেশ। এই হিমাচল প্রদেশের রাজধানী হচ্ছে সিমলা। সিমলা চুক্তি, বলো এটা কবে স্বাক্ষর? 1972 2 জুলাই। স্বাক্ষরকারী সেই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে বলো? জুলফিকার আলী ভুট্টো। জুলফিকার আলী ও ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী। এখন স্বাক্ষরকারী। এখানে একটা তথ্য লিখবে, নোটের মধ্যে লিখবে, এই চুক্তিটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্থায়ী পরিসমাপ্তিকারী চুক্তি। এই চুক্তিটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্থায়ী পরিসমাপ্তিকারী চুক্তি। স্যার নোটটা কি আরেকবার বলেন? এই চুক্তিটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্থায়ী পরিসমাপ্তিকারী চুক্তি, এটা হলো নোট। স্যার লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, হ্যাঁ এর নিচে যে অল্প একটু আঁকা আছে, ওটাও কি চীনের দখলে কাশ্মীরের? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চীনের চীনের যে অংশটা, সেই অংশটা ওই যে দেখো, এখানে আলাদা করাই আছে। সাদা কালো। এই দেখো কালারটা দেখবা, এই যে এই অংশ দিয়ে একটু জি স্যার, এটা চিকন করে জায়গা, এই লাইন অফ কন্ট্রোল লেখা আছে, এখানে ঢেকে গেছে, এখানে একটু জায়গা আছে। হ্যাঁ, তারপর এখানে একটু বড় জায়গা আছে। এইবার আসো, ভারত পাকিস্তান যুদ্ধ চুক্তির সময়, আচ্ছা এটা তো আলাপ করে ফেলেছি। ভারত চীন দ্বন্দ্ব, ভারত চীন দ্বন্দ্বর মধ্যে এই স্লাইডটা পড়বা, এটা নিয়ে আমার আর ব্যাপক আলোচনা করার কিছু নাই। এই যে অরুণাচল প্রদেশ, যেটা এখন দাবি করতেছে চীন, আমি শুধু এখানে লিখে দেই যে যুদ্ধ, বলো যুদ্ধ কত সালে হয়েছিল? 1962। 1962। এই যুদ্ধের সময় এই যে কাশ্মীরের এই অংশটা এবং অরুণাচল দুটাই কিন্তু দখল করে নিয়েছিল, পরে আবার অরুণাচল ছেড়ে দিয়েছে। ঠিক আছে, এটা তুমি দেখলেই বুঝতে পারবা যে আহ এইখানে যে সীমানাগুলো আছে, এই সীমানা, কাশ্মীরের যে সীমানা, সেটা নিয়ে তো বিরোধ আছেই। এইখানে যে সীমানা আছে সেটা নিয়ে তো বিরোধ আছেই। ওদের দুদেশের মধ্যে সীমানা 4050 কিলোমিটার, 3290 কিলোমিটার নিয়েই বিরোধ। ওকে, যুদ্ধ। আচ্ছা, ফলাফল লিখো, ফলাফল। কাশ্মীরের একাংশ কাশ্মীরের একাংশ চীন কর্তৃক দখল। চীনের দখল এবং লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল স্থাপন, এলএসি স্থাপন। এলএসি কি? এলএসি হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এলএসি স্থাপন। এই যে দেখো, ভারত অধিকৃত কাশ্মীর এবং চীন অধিকৃত কাশ্মীরের যে সীমানা, সেটার নাম হচ্ছে এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আর পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং ভারত অধিকৃত কাশ্মীরের মধ্যে যে সীমানা, সেটার নাম হচ্ছে লাইন অফ কন্ট্রোল, এলওসি। একটা এলওসি, একটা এলএসি। যেটা এলএসি এটা চীনের সাথে ভারতের, আর যেটা এলওসি সেটা পাকিস্তানের সাথে ভারতের। ওকে, স্যার, এইবারে যেটা আমরা ফলাফল আলাপ করব সেটা হচ্ছে কি, বাংলাদেশ স্যার ভারত ফলাফল একটু সম্পর্ক। আমাদের।
বাংলাদেশ ভারত সম্পর্ক এবং বাংলাদেশ ভারত সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ভারত সম্পর্ক, তুমি যদি ম্যাপটা দেখো, বাংলাদেশের নিচের দিকে সমুদ্র, বাকি সব দিকেই ভারতের রাজ্য। বাংলাদেশের পশ্চিমে ওদের পশ্চিমবঙ্গ আছে, বাংলাদেশের ঠিক উত্তরে এখানে মেঘালয় আছে, তারপরে উত্তর এবং পূর্বে আসাম আছে, ত্রিপুরা আছে এবং মিজোরাম আছে। এই রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমানা আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ আর এই পাশে চারটা, মোট 5টা রাজ্যের সঙ্গে সীমানা আছে। মোট 5টা রাজ্যের সঙ্গে সীমানা আছে। কোত্থেকে কোত্থেকে শেষ করে দিব এখনই। কই ক্লাস নিয়ে আসলেন? কোথায়? নীলগিরি থেকে শোনো, এই স্লাইডের তথ্যগুলো আমি বলে দিচ্ছি, নোট করতে হবে না, এটা যখন দেয়া হবে তখন নোট করে নিও। ভারতের সাথে বাংলাদেশের সীমানা 5ম বৃহত্তম, আর এই সংখ্যা যেটা লিখছি এইটা বিভিন্ন হিসেবে কম বেশি হবে, তবে ইন্টারন্যাশনালি বিভিন্ন ওয়েবসাইট গুলোতে এইটা লেখে। ওকে, এটা স্থাপিত হয় 1947 সালের 17 আগস্ট। এটার নাম র্যাডক্লিফ লাইন। র্যাডক্লিফ লাইন কেন সেটা আমি আগে ব্যাখ্যা দিয়েছি। এই যে স্থলসীমানা, এই স্থলসীমানা নিয়ে ভারতের সাথে বাংলাদেশের এ পর্যন্ত 3টা চুক্তি হয়েছে। একটা হলো 74 সালের চুক্তি, তারপরে 2011 সালের প্রোটোকল। প্রোটোকলটা কত সালে হয় সেটা গত বিসিএসপির প্রশ্ন ছিল। এবং 2015 সালে একটা চুক্তি হয়েছে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর মধ্যে। তো এই যে স্থল সীমানা, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু দুদেশের মধ্যে। এরপরে আসো অভিন্ন নদী। অভিন্ন নদী একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু দুদেশের মধ্যে। ইউনিটারি রিভার, এই অভিন্ন নদী কয়টা আছে ভারত বাংলাদেশের মধ্যে বলো তো? বলো, ভারত 54টা। বাংলাদেশ অভিন্ন নদী কয়টা? 54টা। একটা একটা কমন সেন্স কাজে লাগাও। বাংলাদেশের নদ নদীর সংখ্যা এখন 1008টা আমাদের সরকার বলে। তো নদী উৎপত্তি হওয়ার জন্য একটা সোর্স লাগবে। সোর্স কি? উপর থেকে পানি গড়ে আসতেছে ঝর্ণা, ঝর্ণা বয়ে আসতেছে, নদী হয়ে গেল। বা উঁচুর দিকে একটা বড় লেক আছে, সেই লেক থেকে নদীতে নিচের দিকে গড়ে পানি চলে আসতেছে, নদী তৈরি হয়ে গেছে। সোর্স ছাড়া কিন্তু নদী হবে না। তো বাংলাদেশের যে ভূপ্রাকৃতিক গঠন, এখানে কতগুলো ঝর্ণা আছে, কটা নদী তৈরি হবে বলো? ফলে যতগুলো নদী আছে ম্যাক্সিমাম নদী হচ্ছে অন্য দেশে উৎপন্ন হওয়া। আমরা যে 54টা বলি অভিন্ন নদী ভারত এবং বাংলাদেশের সাথে, এইটা হচ্ছে স্বীকৃতিপ্রাপ্ত নদী। মানে ভারত এগ্রি করেছে বাংলাদেশের সাথে যে তোমাদের সাথে আমাদের নদী আছে অভিন্ন 54টা। ফলে আমাদের এভাবে বলা উচিত যে অভিন্ন নদী 54টা, প্রকৃত সংখ্যা এর 3-4 গুণ হবে। বুঝছো? আচ্ছা, এই 72 সালের মার্চ মাসে 1972 সালে ভারত এবং বাংলাদেশ যৌথ নদী কমিশন গঠন করেছে, এটা তোমরা জানো। তবে হ্যাঁ, এখন যদি প্রশ্ন করে বাংলাদেশ ভারত যৌথ নদী অভিন্ন নদী কয়টা, উত্তর 54টি করবে। বাট মাথায় এটা রেখো যে এই নদী কিন্তু আসলে শেষ নদী না, এই সংখ্যা কয়েক গুণ বেশি হবে, কয়েক গুণ বেশি। বিভিন্ন গবেষকরা 123, 24, 25, কেউ 150 পর্যন্ত লিখছে। হ্যাঁ, ওকে, এটা পড়ে নিবা। এবার আসো গঙ্গার পানি বন্টন চুক্তি, যেটা দিয়ে আজকের আলোচনা শেষ করব, সেটি হচ্ছে গঙ্গার পানি বন্টন চুক্তি। বলো, গঙ্গার পানি বন্টন চুক্তি কত সালে হয়? 97। 1961। গঙ্গার পানি বন্টন চুক্তি করতে হলে কেন সেটা আগে বলি, শোনো। এই যে দেখো, এই নদীটা বাংলাদেশে ঢুকতেছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ দিয়ে। হ্যাঁ, তো এই যে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে যখন নদীটা ঢুকতেছে, এই নদী যখন ঢুকতেছে, এই নদীর এইখানে বাঁধ নির্মাণ করছে ইন্ডিয়া। বাংলাদেশে ঢুকতেছে তার আগে হচ্ছে বাঁধ নির্মাণ করছে, বাঁধ নির্মাণ করে পানি নিয়ে যায় ওই যে হুগলি ভগীরথী নদী। হুগলি ভগীরথী যে নদী আছে আর কি, ভাগীরথী ভাগীরথী, ভাগীরথী নদী। হ্যাঁ, ওই নদীতে পানি নিয়ে যায়। সেই কারণে বাংলাদেশে পানির সংকট দেখা দেয়, যে কারণে এই চুক্তিটা হয়েছে। তো তোমাদেরকে আমি খুব দ্রুত একটু বলে দেই যে যে বাঁধের কারণে, সেটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ। এই ফারাক্কা ব্যারেজ সংক্রান্ত কিছু তথ্য আছে, পড়ে নিবা। যেটা 61টিতে নির্মাণ শুরু, 72-এর নির্মাণ শেষ,
75 উদ্বোধন, 109টা গেট আছে। হ্যাঁ, কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এগুলো বলা আছে। এখন আসো, মনোযোগ দিয়ে শুনবা, গঙ্গার পানি বন্টন চুক্তি কবে হলো? শোনো, 1976 সালে বাংলাদেশ জাতিসংঘের সাধারণ সভায় এই ফারাক্কা বাঁধের ইস্যুটি উপস্থাপন করে, জাতিসংঘের সাধারণ সভায়, জেনারেল অ্যাসেম্বলিতে। কেন? কারণ কোন আপার স্ট্রিম কান্ট্রি লোয়ার স্ট্রিম দেশকে ক্ষতিগ্রস্ত করে কোনো বাঁধ নির্মাণ করতে পারে না, কিন্তু ইন্ডিয়া করেছে। এতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ জাতিসংঘে এটা উত্থাপন করে। বাংলাদেশ যখন এটি উত্থাপন করে তখন তখন 1977 সালে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে এই গঙ্গার জল বন্টন চুক্তি, পানি বন্টন চুক্তি সম্পাদিত হয়। এই চুক্তিটার মেয়াদ ছিল 5 ইয়ার্স। 5 ইয়ার্স ছিল হচ্ছে মেয়াদ। এই চুক্তিটার মেয়াদ ছিল মাত্র 5 বছর। তাহলে এই যে গঙ্গার পানি বন্টন চুক্তি, এটা প্রথম হয়েছে যে সরকারের সময়, সেই সরকার কিন্তু হচ্ছে জিয়াউর রহমান। তখন জিয়াউর রহমান ক্ষমতায়। জিয়াউর রহমান 5 বছর মেয়াদী একটি চুক্তি করেছিলেন। 5 বছর পরে মেয়াদ শেষ, জিয়াউর রহমানও শেষ, ক্ষমতায় আসেন এরশাদ। এরশাদ এসে প্রথমে 3 বছর মেয়াদ বৃদ্ধি করে ভারতের সঙ্গে আলাপ করে, এরপরে আরো 2 বছর মেয়াদ বৃদ্ধি করে। তারপরে বিএনপি ক্ষমতায় আসে 91, ভারত আর এই চুক্তি এগ্রি করে নাই। শেষে 1996 সালে আবার চুক্তিটা হলো, যেটা 30 বছর মেয়াদী চুক্তি, যে চুক্তিটার মেয়াদ 26 সালে শেষ হবে। ব্যাপারটা কি বুঝছো? তাহলে এই গঙ্গার পানি বন্টন চুক্তি প্রথম হয়েছে কত সালে? 1977 সালে। কত সালে বলো? 77 সালে। 77 1977 সালে। সালে। তখন বাংলাদেশের প্রেসিডেন্ট কে? জিয়াউর রহমান। জিয়াউর জিয়াউর রহমান। রহমান। পরবর্তীকালে 96 যে 30 বছর মেয়াদী চুক্তি হলো, সেইটা শেখ হাসিনা এবং দেবগৌড়ার মধ্যে। তাহলে যেহেতু পট পরিবর্তন ঘটেছে, এই গঙ্গার পানি বন্টন চুক্তি প্রথম কে করে, কার আমলে হয়, সেই প্রশ্ন করলেও করতে পারে। আর যেহেতু বন্যা টন্যা নিয়ে, ব্যারেজ, এগুলো নিয়ে নানান আলোচনা হচ্ছে, ফলে ফারাক্কা ব্যারেজ কত সালে নির্মাণ শুরু হয়, কয়টা গেট আছে, কবে কার্যক্রম শুরু করে, এগুলো প্রশ্ন করতে পারে। এই জিনিসটা পড়ে নিবা। এই স্লাইডটা তোমাদেরকে এক্ষুনি দিয়ে দিচ্ছে, তোমরা এগুলো পড়ে নিও। আমাকে বিদায় দিতে হবে। স্যার একটা কোশ্চেন। হ্যাঁ, স্যার, বাংলাদেশ এবং ভারতের যে সীমানাটা দেখানো হয়েছে, হ্যাঁ, ওটা পঞ্চম বৃহত্তম বলতে বুঝি নাই। ওই বৃহত্তম কথাটা লিখছি, এটা আসলে দীর্ঘতম বলতে হবে। হ্যাঁ, লংগেস্ট। এইটা আগেরটা স্যার। এইটা এইটা হলো পঞ্চম বৃহত্তম না, এটা হলো দীর্ঘতম। দীর্ঘতম, লংগেস্ট। ঠিক আছে, লংগেস্ট। হ্যালো। এই চিকেন নেক, 7 সিস্টার্স আলোচনা হচ্ছে, এটাও আমি ছবি একটা দিয়ে রাখছি, তোমরা পড়ে নিও, দেখে নিও আর কি। এখানে তেমন আলোচনার কিছু নাই। তাহলে বলো, আজকে আমরা কি আলোচনা করলাম? আজকে আমরা আমরা আলোচনা করেছি হচ্ছে, কি কি আলোচনা করেছি বলো? ওই আসে না কেন? স্যার, আলোচনা করেছি আমরা, শুরু থেকে কি কি আলোচনা করছি, খাতায় কি কি লিখছো বলো? আরব ইসরায়েল সম্পর্ক। হ্যাঁ, আমরা আলোচনা করেছি আরব ইসরায়েল সম্পর্ক, সেখানে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা সম্পর্কে জেনেছি, বেলফোর ঘোষণা, এই জাতিসংঘের সিদ্ধান্ত, তারপরে আরব ইসরায়েল যুদ্ধ সমূহ, সেখানে ক্যাম্প ডেভিড চুক্তি পড়েছি, তারপরে ইসরায়েল ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং প্রথম ইন্তিফাদা, তার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের সাথে ফিলিস্তিনের চুক্তিগুলো পড়েছি। ভারত পাকিস্তানের জন্ম কখন হলো এটা জেনেছি, এবং এখানে একটা কনফিউশন থাকে, সেটা একটু দূর করার চেষ্টা করেছি। কাশ্মীর নিয়ে যে দুটো চুক্তি হয়েছে এটা আমরা জেনেছি। পাশাপাশি আমরা বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে সম্পর্ক। চুক্তিগুলো, সেটাও জানার চেষ্টা করেছি। যেহেতু ভারত বাংলাদেশ চুক্তি, এই চুক্তিগুলোর আগে বেশি বেশি গুরুত্বপূর্ণ ছিল, এখন অতটা গুরুত্বপূর্ণ না। যে অংশটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে তো কথা বললামই। ভালো থেকো সবাই। হ্যাঁ, আর প্রশ্ন টশ্ন না নেই, কালকে তোমাদের কোনো প্রশ্ন থাকলে কইরো। ওকে, স্যার, শুধু একটা প্রশ্ন স্যার। বলো বলো। স্যার, বাংলাদেশের সীমান্ত যেটা আয়তন বলা হয়, এটা কি 1,47,570 নাকি 610? না, আমরা আমাদের সরকার তো এটাকে গেজেট আকারে কোথাও প্রকাশ করে
610 বলে নাই, ফলে 570 বলবে। 1,67,570 বর্গ কিলোমিটার বলবে। জি স্যার, ধন্যবাদ স্যার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।